ব্যোমকেশ আমার কাঁধে হাত রেখে বলল, না ভাই, প্রতিদান নয়। মনে হচ্ছে তোমার সঙ্গে এক জায়গায় না থাকলে আর মন টিকবে না। এই কদিনেই কেমন একটা বদ অভ্যেস জন্মে গেছে। সত্যি বলছো? সত্যিই বলছি। তবে তুমি থেকো, আমি জিনিসপত্রগুলো নিয়ে আসি। ব্যোমকেশ প্রফুল্ল মুখে বলল, হ্যাঁ, সেই সঙ্গে আমার জিনিসপত্রগুলো আনতে ভুলো না যেন। এই পুরনো ছুরিটা আবার সরকারি জাদুঘরে গেল। কলকাতায় ফিরে ব্যোমকেশ বলল, ছুরি শুধু একখানা ধাতব বস্তু নয় অজিত, ছুরিটা একটা মানসিক অস্ত্র। মানুষ বিশ্বাস ভাঙে যখন সেই ছুরি হৃদয়ে বেঁধে যায়। গল্প যেখানে শ্রোতার মন ভরায়, এইটাই গল্পস্রোত। ভয়, রহস্য, প্রেম সবকিছু পাবেন এখানে। আজকের গল্প সরোজিনী বন্দ্যোপাধ্যায়ের সত্যান্বেষী ব্যোমকেশ। অনুগ্রহ করে কানে হেডফোন লাগিয়ে চলুন গল্পটা শোনা যাক। আজ আমরা সেই কাহিনীর পর্দা তুলব যেখানে থেকে বাঙালি পাঠক পেল এক নতুন হিরে, সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী। আজকের গল্পে যুবক ব্যোমকেশ এসছেন এক ভয়ানক খুনের কিনারা করতে। তিনি ডিটেকটিভ নন, গোয়েন্দাও নন, কারণ তার লক্ষ্য কেবল প্রমাণ জোগাড় করা নয়, সত্যের গভীরে পৌঁছানো। এই গল্পের লেখকের সঙ্গে তার প্রথম দেখা শুরু হবে এক অসাধারণ বন্ধুত্ব এবং একের পর এক রহস্য উদ্ঘাটনের সফর। কলকাতার এক মেজবাড়ি যেখানে একের পর এক বিপদ আসছে। কে আসল শিকার আর কে আসল শিকারী? তাহলে চলুন শোনা যাক সরোজিনী বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ কাহিনী অবলম্বনে সত্যান্বেষী ব্যোমকেশ। সত্যান্বেষী ব্যোমকেশ বক্সীর সঙ্গে আমার প্রথম পরিচয় হয়েছিল 1331 সালে। বিশ্ববিদ্যালয় পরীক্ষাগুলি শেষ করে সবেমাত্র বের হয়েছি। পয়সার বিশেষ টানাটানি ছিল না। বাবার ব্যাংকে যে টাকা রেখে গিয়েছিলেন তা সুদে আমার একার জীবনের খরচা কলকাতার মেসে থেকে বেশ ভদ্রভাবেই চলে যাচ্ছিল। তাই স্থির করেছিলাম কর্মজ পথ অবলম্বন করে সাহিত্য চর্চার জীবন অতিবাহিত করব। প্রথম জীবনে উদ্দীপনা মনে হয়েছিল একান্তভাবে বাগদেবীর আরাধনা করে বঙ্গ সাহিত্যে অচির যুগান্তর এনে ফেলব। এই সময়টা বাঙালির সন্তান অনেক ভালো স্বপ্ন দেখে, যদিও সেই স্বপ্ন ভাঙতেও বেশি বিলম্ব হয় না। কিন্তু ও বাধাটা ব্যোমকেশের সঙ্গে কি করে পরিচয় হলো এখন তাই বলি। যারা কলকাতা শহরের সঙ্গে ঘনিষ্ঠভাবে পরিচিত তাদের মধ্যে অনেকে হয়তো জানেন না যে এই শহরের কেন্দ্রস্থলে এমন একটি পল্লী আছে যার একদিকে দুস্থ ভাটিয়া মারোয়ারি সম্প্রদায়ের বাস, অন্যদিকে খেলার বস্তি এবং তৃতীয় দিকে তির্যক চক্ষু পীতবর্ণ চীনীদের উপনিবেশ। এই ত্রিবেণী সঙ্গমের মধ্যস্থলে যে বদ্বীপটি সৃষ্টি হয়েছে, তিনি কর্মকোলাহলে তাকে দেখে একবারও মনে হয় না যে এর কোনো অসাধারণত্ব বা অস্বাভাবিক বৈশিষ্ট্যতা আছে। কিন্তু সন্ধ্যের পরই এই পল্লীতে আশ্চর্য পরিবর্তন ঘটতে শুরু করে। 8টা বাজতে না বাজতেই দোকানপাট সমস্ত বন্ধ হয়ে পড়ে। পাড়াটা একেবারে নিস্তব্ধ হয়ে যায়। কেবল দূরে দূরে দু একটা পানের দোকান, বিড়ির দোকান খোলা থাকে মাত্র। সেই সময় যাত্রা এখান থেকে শুরু করে যারা, তারা অধিকাংশই নিঃশব্দে ছায়ামূর্তির মতো সঞ্চালন করে এই পদদ্বীপটি ত্যাগ করে। যদিও কোনো অপপথিক অসতর্কিত ভাবে পদে চলে আসে, সেও দ্রুত পদে যেন এই পদ ত্যাগ করে। আমি কি করে এই পাড়াতে এসে এই মেসে অধিবাসী হয়ে পড়েছিলাম তা বিশেষ করে লিখতে গেলে পুঁথি বেরিয়ে যাবে।
এটুকু বলেই যথেষ্ট হবে যে দিনের বেলা পাড়াটা দেখে মনে কোনো প্রকার সন্দেহ লাগে না। মেসের দোতলায় একটা বেশ বড় হাওয়াদার ঘর খুব সস্তায় পেয়ে ব্যাগ কভার না করেই সেটা অধিকার করেছিলাম। পরে যখন জানতে পারলাম যে এ পাড়ায় মাসের মধ্যে 2-3টে মৃতদেহ ক্ষত বিক্ষত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখা যায় এবং নানা কারণে সপ্তাহে অন্তত একবার করে পুলিশ রেড হয়ে থাকে, তখন কিন্তু বাচ্চাটার উপর একটা মমতাও জন্মে গিয়েছিল, কিন্তু ছাড়ার উপক্রমও করতে পারলাম না। আবার তুলপা তুলে নিয়ে নতুন বাসায় যাবার মনও ঠিক ছিল না। বিশেষত সন্ধ্যার পর আমি নিজের লেখাপড়ার কাজে নিমগ্ন থাকতাম। বাইরে হওয়ার কোনো উপলক্ষ ছিল না, তাই ব্যক্তিগতভাবে বিপদে পড়ার আশঙ্কা কখনো নেই। আমাদের বাসার উপরতলায় সর্বশুদ্ধ 5টি ঘর ছিল। প্রত্যেকটিতে একজন করে ভদ্রলোক থাকতেন। তারা সকলেই চাকরিজীবী এবং বয়স্ক। শনিবারে বাড়ি যেতেন, আবার সোমবার ফিরে এসে অফিস যাতায়াতের আরম্ভ করতেন। এরা অনেকদিন হতে এই মেসে বাস করছে। সম্প্রতি একজন কাজ হতে অবসর নিয়ে বাড়ি চলে গিয়েছি। তারই শূন্য ঘরটা আমি দখল করেছিলাম। সন্ধ্যার পর তাসের পাশার আড্ডা বসত। এই সময় মেসে অধিবাসীদের কণ্ঠস্বর ও উত্তেজনা কিছু উপদ্রব ধারণ। অশ্বিনীবাবু পাকা খেলোয়াড় ছিলেন। তার স্থায়ী প্রতিদ্বন্দ্বী ছিলেন ঘনশ্যামবাবু। ঘনশ্যামবাবু হেরে গেলে চেঁচামেচি। তারপর ঠিক 9টার সময় বামন ঠাকুর এসে জানাতো যে আহার প্রস্তুত। তখন আবার শান্তভাবে উঠে আহার সমাপ্ত করে যে যার ঘরে শুয়ে পড়তে। এই রূপ বিলুপ্ত আজ শনিবারে মেসে বৈচিত্র্যহীন দিনগুলো কেটে যাচ্ছিল। আমিও এসে নির্বিউদে এই প্রশান্ত জীবনযাত্রা বরণ করতে লাগলেন। বাসার নিচের তলার ঘরে বাড়িওয়ালা থাকতেন। তিনি একজন হোমিওপ্যাথি ডাক্তার, নাম অনুকূল বাবু। বেশ সরল সদাবলিপি লোক। বোধহয় বিবাহ করেনি, কারণ বাড়িতে স্ত্রী পরিবার কেউই ছিল না। তিনি মেসের খাওয়া দাওয়া ও ভাড়াটের সুখ স্বাচ্ছন্দ্যের সম্বন্ধে তত্ত্বাবধান করতেন। এমন পরিপাটিভাবে তিনি সমস্ত কাজ করতেন যে কোনো দিক দিয়ে কারোর অনুযোগ করার অবকাশ থাকত না। মাসের গোড়ায় বাড়ি ভাড়া ও খোরাকি বাবদ 25 টাকা তার হাতে ফেলে দিয়ে সকল বিষয় নিশ্চিন্তভাবে যাওয়া যেত। পাড়ার দরিদ্র সম্প্রদায়ের মধ্যে ডাক্তারের বেশ বসার ছিল। সকালে ও বিকেলে তার বসবার ঘরে রোগীর ভিড় লেগেই থাকত। তিনি ঘরে বসে সামান্য মূল্য ওষুধ বিতরণ করতেন। রোগীর বাড়িতে বোধ করি যেতেন না খুব একটা, গেলেও ভিজিট নিতেন। এই জন্য পাড়া প্রতিবেশী সকলেই তাকে অত্যন্ত খাতির ও শ্রদ্ধা। আমিও অল্পকালের মধ্যে তার ভারী অনুরক্ত হয়ে পড়লাম। বেলা 10টার মধ্যে মেসের অন্যান্য সকলে অফিসে চলে যেত। বাসায় আমরা দুজন পড়ে থাকতাম। স্নানাহার পর একসঙ্গেই হতো। তারপর দুপুর বেলাটাও গল্প গুজবে সংবাদপত্রের আলোচনায় কেটে যেত। ডাক্তার অত্যন্ত নিরীহ ভালো মানুষ হলেও ভারী চমৎকার কথা বলতে পারতেন। বয়স বোধ করি 40-এর ভিতরে। বিশ্ববিদ্যালয়ে কোনো উপাধিও তার ছিল না, কিন্তু ঘরে বসে এত বিভিন্ন বিষয়ে জ্ঞান তিনি অর্জন করেছিলেন যে তার কথা শুনতে শুনতে বিস্ময় প্রকাশ করলে তিনি লজ্জিত হয়ে বলতেন, আর তো কোনো কাজ নেই, ঘরে বসে বসে কেবল বই পড়ি। আমার যা কিছু সংগ্রহ সব বই থেকে। এই বাসার মাস 2 কেটে যাওয়ার পর একদিন বেলা আন্দাজ 10টার সময় আমি ডাক্তারবাবু ঘরে বসে তার খবরের কাগজখানা উল্টে পাল্টে দেখছিলাম। অশ্বিনীবাবু পান চিবাতে অফিস চলে গেলেন। তারপর ঘনশ্যামবাবু বাইরে এসে দাঁতের ব্যথার জন্য একটা পুড়িয়া ওষুধ নিয়ে ডাক্তারবাবুর কাছ থেকে বিদায় নিলেন। বাকি দুজনে একে একে সরে পড়ল। সারাদিনের জন্য বাসা খালি হয়ে গেল। ডাক্তারবাবুর কাছে তখনও 2-1 রোগী ছিল। তারা ওষুধ নিয়ে সরে পড়ল। ডাক্তারবাবু চশমাটা কপালে তুলে নিয়ে জিজ্ঞাসা করলো,
কাগজে কিছু খবর আছে নাকি? কাল বিকেলে আমাদের পাড়ায় খানা তল্লাশি হয়ে গেছে, ডাক্তার হাসিয়া বললে। সে তো নিত্য নৈমিত্তিক ব্যাপার নয়, কোথা হলো? কাছেই 36 নম্বরে শেখ আব্দুল গফর বলে একটা লোকের বাড়িতে। আরে, লোকটাকে তো আমি চিনি, তাই আমার কাছে ওষুধ নিতে আসে। এই জন্য খালা তল্লাশি হয়েছে, কিছু লিখেছে? ওকিন, এই পড়ুন না বলে আমি দৈনিক কালকেতু তার হাতে এগিয়ে দিলাম। ডাক্তার চশমা পুনশ্চন নাকের উপর নামিয়ে পড়তে লাগে। গতকাল অঞ্চলে 36 নং স্ট্রিটে শেখ আব্দুল গফুর নামে জৈনুক চর্ম ব্যবসায়ী বাড়িতে পুলিশের খানা তল্লাশি হইয়া গিয়াছে, কিন্তু কোন রকম বেআইনি মালপত্র পাওয়া যায় নাই। পুলিশের অনুমান এই অঞ্চলে কোথাও একটি কোকেনের গুপ্ত আড়ত আছে, সেখান হইতে সর্বত্র কোকন সরবরাহ হয়। একদল চতুর অপরাধী পুলিশের চোখ ধুলি নিক্ষেপ করিয়া বহুদিন যাবৎ এই আইন বহির্গত ব্যবসা চালাইছে, কিন্তু পরিতাপের বিষয় এই অপরাধীদের নেতা কে এবং ইহাদের গুপ্ত ভাণ্ডার কোথায় তাহা বহু অনুসন্দেহ নির্ণয় করা যাইতেছে না। ডাক্তার একটু চিন্তা করেই বললেন, কথাটা ঠিক, আমারও সন্দেহ হয়েছে কাছে পিঠে কোথাও কোকেনের একটা মস্ত আড্ডা আছে। দু একবার তার ইশারাও আমি পেয়েছি। জানেন তো, নানা রকম লোক ওষুধ নিতে আমার কাছে আসে, আর যাই করুক, যে কোকেন খোর সে ডাক্তারের কাছে কখনো আত্মগোপন করতে পারে না। কিন্তু এ আব্দুল গফুর লোকটাকে আমার কোকেন খোর বলে মনে হয় না, বরং সে যে পাকা আফিম খোর এ কথা আমি জোর দিয়ে বলতে পারি। সে নিজেও সে কথা গোপন করে না। আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা অনুকূল বাবু, এ পাড়ায় যে এত খুন হয় তার কারণ কি? ডাক্তার বললেন, তার তো খুব সহজ হিসাব রয়েছে। যারা গোপনে আইন ভঙ্গ করে একটা বিরাট ব্যবসা চালাচ্ছে তাদের সর্বদাই ভয় পাচ্ছে ধরে পড়ে। সুতরাং দৈবক্রমে যদি কেউ তাদের গুপ্ত কথা জানতে পেরে যায়, তখন তাকে খুন করা ছাড়া অন্য উপায় থাকে না। ভেবে দেখুন, আমি যদি কোকেনের ব্যবসা করি, আপনি যদি দৈবাত সে কথা জানতে পেরে যান, তাহলে আপনাকে বাঁচতে দেওয়ার আমার পক্ষে কি নিরাপদ হবে? আপনি যদি কথাটা পুলিশের কাছে ফাঁস করে দেন, তাহলে আমি তো জেনে যাব। সঙ্গে সঙ্গে এত বড় একটা ব্যবসা ভেস্তে যাবে, লক্ষ লক্ষ টাকা মাল বাজেয়াপ্ত হয়ে যাবে। আমি তা হতে দিতে পারি? বলে তিনি হাসতে লাগলেন। আমি বললাম, আপনি অপরাধীদের মনস্তত্ত্ব বেশ অনুশীলন করছেন দেখছি। হ্যাঁ, ওদিকে আমার খুব ঝোঁক আছে বলে আড়মোড়া ভাঙতে ভাঙতে তিনি উঠে দাঁড়ালেন। আমি উঠি উঠি করছি, এমন সময় একটি লোক এসে প্রবেশ করলো। তার বয়স বোধ করি 23-24 হবে। দেখলে শিক্ষিত ভদ্রলোক বলে মনে হয়। গায়ের রং ফর্সা, বেশ সুশ্রী সুগঠিত চেহারা, মুখে চোখে বুদ্ধির একটা ছাপ আছে, কিন্তু বোধ হয় সম্প্রতি কোনো কষ্টে পড়ে, কারণ বেশভূষার কোনো যত্ন নেই। চুলগুলো অগোছালো, গায়ের কামিজাটা ময়লা, এমনকি পায়ের জুতো জোড়াও কালির অভাবে রুক্ষ ভাব ধারণ করেছে। মুখে একটা উৎকণ্ঠিত আগ্রহের ভাব। আমার দিক থেকে অনুকূল বাবুর দিকে ফিরে জিজ্ঞাসা করলেন, শুনলাম এটা একটা মিস, জায়গা খালি আছে নাকি? ঈষৎ বিস্ময়ে আমরা দুজনেই তার দিকে চাইলাম। অনুকূল বাবু মাথা নেড়ে বললেন, না মশাই। তা মশাই, কি করা হয়? লোকটি ক্লান্ত ভাবে রোগীর বেঞ্চের উপর বসে বলল, উপস্থিত চাকরির জন্য দরখাস্ত দেওয়া আর মাথা গোজবার জন্য একটা আস্তানা খোঁজা হবে, কিন্তু এই হতভাগা শহরের একটা মেসও কি খালি পাওয়ার জন্য সব কানায় কানায় ভর্তি হয়ে আছে। অনুভূতির স্বরে অনুকূলবাবু বললেন, সিজনের মাঝখানে মেস ভাড়া পাওয়া খুব মুশকিল। মশাইয়ের নাম কি?
অতুল চন্দ্র মিত্র। কলকাতায় এসে পর্যন্ত চাকরির সন্ধানে টোটো করে ঘুরে বেড়াচ্ছি। দেশে ঘটি বাটি বিক্রি করে যে কটা টাকা এনেছিলুম তাও প্রায় শেষ হয়ে এলো। কোটি 25-30 বাকি আছে, কিন্তু দুবেলা হোটেলে খেলে সেও আর কদিন বলুন। তাই একটা ভদ্রলোকের মেস খুঁজছি। বেশি দিন নয়, মাসখানেকের মধ্যেই একটা হেস্তমেস্ত হয়ে যাবে। এই কটা দিনের জন্য দুবেলা দুটো শাক ভাত আর একটু জায়গা পেলেই আর আমার কিছু দরকার নেই। অনুকূল বাবু বললেন, বড় দুঃখিত হলাম অতুল বাবু, কিন্তু আমার এইখানে সব ঘরই প্রায় ভর্তি। অতুল একটু নিঃশ্বাস ফেলে বলল, তবে আর উপায় কি? আবার বেরুই, দেখি যদি উড়িয়াদের আড্ডায় একটু জায়গা পাই। আর তো কিছু নয়, ভয় হয় রাত্রে ঘুমোলে হয়তো টাকাগুলো চুরি করে নেবে। এক গ্লাস জল খাওয়াতে পারেন কি? ডাক্তার জল আনতে কে? লোকটির অসহায় অবস্থা দেখে আমার মনে বড় দয়া হল। একটু ইতস্তত করে বললাম, আমার ঘরটা বেশ বড় আছে, দুজনে থাকলে অসুবিধা হবে না। তা আপনি যদি আপত্তি না থাকে। অতুল লাফিয়ে উঠে বলল, আপত্তি বলে কি মশাই, স্বর্গ হাতে পাবো। তাড়াতাড়ি ট্যাগ হতে কতগুলো নোট ও টাকা বের করে বলল, কত দিতে হবে? টাকাটা আগাম নিয়ে নিলে ভালো হতো না? আমার কাছে আবার। তার আগ্রহ দেখে আমি হেসে বললাম, থাক, টাকাটা পরে দেবেন, এখন তাড়াতাড়ি কিচ্ছু নেই। ডাক্তারবাবু জল এনে ফিরে এসে তাকে বললাম, ইনি সংকটে পড়েছেন, তাই আপাতত আমার ঘরেই থাকুক, আমার কোনো কষ্ট হবে না। অতুল কৃতজ্ঞতাভাবে স্বরে বলল, আমার উপর ভারী দয়া করেছেন ইনি, কিন্তু বেশি দিন আমি কষ্ট দেব না। ইতিমধ্যে যদি অন্য কোথাও জায়গা পেয়ে যাই তাহলে সেইখানেই উঠে যাব। বলি জল খেয়ে গ্লাসটা নামিয়ে রাখল। ডাক্তার একটু বিস্মিত ভাবে আমার দিকে ফিরে বললেন, আপনার ঘরে? তা বেশ, আপনার যখন অমত নেই তখন আমি কি বলবো, আপনার সুবিধাও হবে, ঘর ভাড়াটা ভাগাভাগি হয়ে যাবে। আমি তাড়াতাড়ি বললাম, সেজন্য নয়, উনি বিপদে পড়েছেন তাই। ডাক্তার হেসে বললেন, আহা, তা তো বটেই। তা আপনি আপনার জিনিসপত্র নিয়ে আসুন গে অতুল বাবু, এখানেই আপাতত থাকুন। আগে হ্যাঁ, জিনিসপত্র সামান্য, একটা বিছানা আর ক্যাম্বিসের ব্যাগ এক হোটেলের দারোয়ানের কাছে রেখে এসেছি, এখনই নিয়ে আসছি। আমি বললাম, তাহলে স্নানাহারটাও এখানেই করবেন? তাহলে তো ভালোই। কৃতজ্ঞ দৃষ্টিতে আমাদের দিকে চেয়ে অতুল বেরিয়ে গেল। সে চলে গেলে আমরা কিছুক্ষণ নীরব হয়ে থাকলাম। অনুকূল বা অন্য মনস্কভাবে কোচার খুঁটে চশমার কাঁচ পরিষ্কার করতে লাগলো। আমি জিজ্ঞাসা করলাম, কি ভাবছেন ডাক্তারবাবু? ডাক্তার চমক ভাঙে বলল, হ্যাঁ, কিছু না, বিপন্নকে আশ্রয় দেওয়া উচিত, আপনি ভালোই করেছেন। তবে কি জানেন, অজ্ঞাত কৌশলস্য শাস্ত্রে একটা বচন আছে। যাক, আশা করি কোনো ঝঞ্ঝাট উপস্থিত হবে না বলে তিনি উঠে পড়লেন। অতুল মিত্র আমার ঘরে এসে বাস করতে লাগলো। অনুকূল বাবুর কাছেও একটা বাড়তি তক্তপোষ ছিল, তিনি সেখানে অতুলের ব্যবহারের জন্য উপরে পাঠিয়ে দিলেন। অতুল দিনের বেলা বড় একটা বাসায় থাকতো না। সকালে উঠে চাকরির সন্ধানে বাইরে বেরিয়ে আসত, বেলা 10টা-11টার সময় ফিরত, আবার স্নানাহারের পর বাইরে। কিন্তু যতটুকু সময় সে বাসায় থাকতো তার মধ্যে বাসার সকলের সঙ্গে বেশ সম্প্রতি জমিয়ে তুলেছে। সন্ধ্যার পর খেলার মজলিসে তার ডাক, কিন্তু সে তাস পাশা কিছুই খেলতে জানত না বলে তাই কিছুক্ষণ সেখানে বসে আস্তে আস্তে নিচে নেমে ডাক্তারের সঙ্গে গল্প গুজব। আমার সঙ্গেও তার বেশ ভাব হয়ে গিয়েছে। দুজনের একই বয়স, তার উপর একই ঘরে ওঠা বসা, সুতরাং আমাদের আপনি সম্বোধন থেকে তুমিতে নামতে বিলম্ব হল। অতুল আসবার পর হপ্তাখানেক থেকে বেশ হেডুপুত্তপ কেটে গেল। তারপর মেসে নানা রকম বিচিত্র ব্যাপার তার। সন্ধ্যার পর
অতুল ও আমি অনুকূল বাবুর ঘরে বসে গল্প করছিলাম। রোগীর ভিড় কমে গিয়েছিল, দু একজন মাঝে মাঝে এসে রোগের বিবরণ বলে ওষুধ নিয়ে যাচ্ছিল। অনুকূল বাবু আমাদের সঙ্গে কথা বলতে বলতে ওষুধ দিচ্ছিলেন আর হাত বাক্সে পয়সা তুলে রাখছিলেন। গত রাত্রে প্রায় আমাদের বাসার সম্মুখে একটা খুন হয়ে গিয়েছে। আজ সকালে রাস্তার উপর লাশ আবিষ্কৃত হয়েছে। একটু উত্তেজনার কারণ এই যে লাশটাকে দেখে দরিদ্র শ্রেণীর ভাটিয়া বলেই মনে হলো। তার কোমরে গোঁজা 100 টাকার 10টা নোট। ডাক্তার বললেন, এ কোকেন ছাড়া আর কিছু নয়। ভেবে দেখুন, টাকার লোভে যদি খুন করতো তাহলে ওর কোমরে 1000 টাকার নোট পাওয়া যেত না। আমার মনে হয় লোকটা কোকেনের খরিদ্দার ছিল। কোকেন কিনতে এসে কোকেনের ব্যবসায়ীর সম্বন্ধ কোনো মারাত্মক গুপ্ত কথা জানতে পেরে যায়। হয়তো তাদের পুলিশের ভয় লাগায়, ব্ল্যাকমেইল করার চেষ্টা করে, তারপরেই ব্যাস খতম। অতুল এসে বলল, কে জানি মশাই, আমার তো ভারী ভয় করছে। আপনারা এপারে আছেন কি করে? আমি যদি আগে জানতুম তাহলে। ডাক্তার এসে বললেন, তাহলে উড়িয়াদের আড্ডায় যেতেন। আমাদের কিন্তু ভয় করে না। আমি তো 10-12 বছর এপারে আছি, কিন্তু কারোর কথা থাকি না বলে কখন হাঙ্গামায় পড়তে যায়নি। অতুল ফিসফিস করে বলল, ডাক্তারবাবু, আপনি নিশ্চয়ই কিছু জানেন না? হঠাৎ পিছনে খুট করে একটা শব্দ শুনে দেখি আমাদের মেশে অশ্বিনী বাবু দরজার ফাঁকে মুখ বাড়িয়ে আমাদের কথা শুনছে। তার মুখের অস্বাভাবিক পাণ্ডুরতা দেখে আমি সবিনিময় বললাম, কি হয়েছে অশ্বিনী বাবু, আপনি এই সময় নিচে যে? অশ্বিনী বাবু থতমত খেয়ে বললেন, না, কিছু না, এমনি 1 পয়সা বিড়ি কিনতে। বলতে বলতে তিনি সিঁড়ি দিয়ে উপরে উঠলেন। আমরা পরস্পরের মুখ তাকাতাকি করি। ওর গম্ভীর প্রকৃতি অশ্বিনীবাবুকে আমরা সকলেই শ্রদ্ধা করতাম। তিনি হঠাৎ নিঃশব্দে নিচে এসে আড়িপাতে আমাদের কথাই শুনতেন কেন। রাত্রিরে আহারে বসে জানতে পারলাম অশ্বিনীবাবু পূর্বে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। আর আনতে অভ্যাস মতো একটু চুরুট শেষ করে শয়ন ঘরে ঢুকে দেখি অতুল মেঝের উপর একটা বালিশ ফেলে শুয়ে আছে। একটু বিস্মিত হলাম, কারণ এমন কিছু গরম নেই যে মেঝের উপর বালিশ পেতে শুয়ে পড়া যায়। ঘর অন্ধকার ছিল, অতুলও কোনো সাড়া দিল না, তাই ভাবলাম সে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। আমার তখনও ঘুমের কোনো আগিট ছিল না, কিন্তু আলো জেলে পড়তে বা লিখতে বসলে হয়তো অতুলের ঘুম ভেঙে যাবে, তাই খালি পায়ে ঘরের মধ্যে ঘুরে বেড়াতে লাগে। কিছুক্ষণ এইভাবে বেড়াবার পর হঠাৎই মনে হলো যাই অশ্বিনীবাবুকে জিজ্ঞেস করে আসি তার কোনো অসুখ বিসুখ করেছে কিনা। আমার 2খানা ঘর পরেই অশ্বিনীবাবুর ঘর। গিয়ে দেখলাম তার ঘরের দরজা খোলা, বাইরে হতে ডাক দিয়ে সাড়া পাওয়া গেল না। তখন কৌতূহলী হয়ে ঘরে ঢুকলাম। ঘরের পাশেই সুইচ ছিল। আলো জেলে দেখলাম ঘরে কেউ নেই। রাস্তার ধারে জানলাটাও দিয়ে উঁকি মারলাম, দেখলাম, কিন্তু রাস্তাতেও তাকে দেখতে পেলাম না। তাই তো, এত রাত্রে ভদ্রলোক কোথায় গেলেন? অকস্মাৎ মনে হলো হয়তো ডাক্তারের নিকটে ওষুধ আনতে গিয়েছে। তাড়াতাড়ি নিচে নেমে গেলাম। ডাক্তারের দরজা ভিতর থেকে বন্ধ। এত রাত্রে নিশ্চয়ই তিনি শুয়েই পড়েছেন। বন্ধ দরজার সম্মুখে অনিশ্চিত ভাবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। ফিরে আসছি এমন সময় ঘরের ভিতর থেকে গলার শব্দ শুনতে পেলাম। অত্যন্ত উত্তেজিত চাপা কণ্ঠে অশ্বিনীবাবু কথা বলছে। একবার লোভ হলো কান পেতে শুনে কি কথা, কিন্তু পরক্ষণে সেই ইচ্ছা দমন করে হয়তো অশ্বিনীবাবু কোনো রোগের কথা বলছেন, আমার শোনা উচিত নয়, পা টিপে উপরের ফিরে এলাম। ঘরে এসে দেখলাম অতুল
পূর্বত মেঝের উপরই শুয়ে আছে। আমাকে দেখে ঘাত তুলে বলল, কি অশ্বিনীবাবু ঘরে নেই? বিস্মিত হয়ে বললাম, না, তুমি জেগেছিলে? হ্যাঁ, অশ্বিনীবাবু নিচে ডাক্তারের ঘরে আছেন। তুমি কি করে জানলে? কি করে জানলুম? যদি দেখতে চাও এই বালিশে কান পেতে মাটিতে শো। কি হে, মাথা খারাপ হয়ে গেল নাকি? মাথা ঠিক আছে, শুয়েই দেখো না। কৌতূহলের বসে অতুলের মাথার পাশে বালিশ, তাতে শুয়ে পড়ল। কিছুক্ষণ স্থির হয়ে থাকবার পর অস্পষ্ট কথাবার্তা শব্দ কানে আসতে লাগে। তারপর পরিষ্কার শুনতে পাইলাম অনুকূলবাবু বলছেন, আপনি বড় ভয় পেয়েছেন। ওটা আপনার দৃষ্টিভ্রম ছাড়া আর কিছুই নয়। ঘুমের ঘোরে মাঝে মাঝে অমন হয়। আমি ওষুধ দিচ্ছি, খেয়ে শুয়ে পড়ুন। কাল সকালে উঠে যদি আপনার এ বিশ্বাস থাকে, তখন যা হয়। উত্তরে অশ্বিনীবাবু কি বললেন ধরা গেল না। চেয়ার টানার শব্দে বুঝলাম দুজনে উঠে বললেন। আমি ভূসজ্জা ছেড়ে উঠে বসলাম। বললাম, ডাক্তারের ঘরটা যে আমাদের ঘরের নিচেই তা মনে ছিল না, কিন্তু কি ব্যাপার বলো তো, অশ্বিনীবাবুর কি হয়েছে? অতুল হাই তুলে বলল, ভগবান জানেন। রাত হলো, এবার বিছানায় উঠে শুয়ে পড়া যাক। আমি সল ভাবে জিজ্ঞাসা করলাম, তুমি মাটিতে শুয়েছিলে কেন? অতুল বলল, সমস্ত দিন ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে পড়েছিলাম, মেঝেটা বেশ ঠান্ডা বোধ হল, তাই শুয়ে পড়লাম। ঘুমও একটু এসছিল। এমন সময় ওদের কথাবার্তায় চটকা ভেঙে গেল। সিঁড়িতে অশ্বিনীবাবুর পায়ের শব্দ শুন। তিনি নিজের ঘরে ঢুকতে সশব্দে দরজা বন্ধ করে দিলেন। ঘড়িতে দেখলাম রাত্রি প্রায় 11টা বাজে। অতুল শুয়ে পড়েছিল, মেসও একেবারে নিশুতি হয়ে গিয়েছে। আমি বিছানায় শুয়ে অশ্বিনীবাবু কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে অতুলের ঠেলাঠেলিতে ধর্মর করে উঠে বসলাম। বেলা 7টা বেজেছে। অতুল বলল, ওহে, ওঠো ওঠো, গতি ভালো ঠেকছে না। কেন, কি হয়েছে? অশ্বিনীবাবু ঘরের দরজা খুলছেন না, ডাকাডাকি সত্ত্বেও সাড়া পাওয়া যাচ্ছে না। কি হয়েছে তার? তা বলা যায় না, তুমি এসো বলে সে ঘর হতে তাড়াতাড়ি বাইরে বেরিয়ে গেল। আমি তার পিছু পিছু বাইরে এসে দেখলাম অশ্বিনীবাবু দরজার সম্মুখে সকলেই উপস্থিত আছে। উৎকণ্ঠিত জল্পনা ও দাঁত ঠেলাঠেলি চলছে। নিচে হয়তো অনুকূল বাবু আসছে। দুশ্চিন্তা ও উৎকণ্ঠা ক্রমেই বেড়ে চলল, কারণ অশ্বিনীবাবু এত বেলা পর্যন্ত কখনো ঘুমন না। তবে এত হাঁকা ডাক সত্ত্বেও যাচ্ছেন না কেন? অতুল অনুকূলবাবুর নিকটে গিয়ে বলল, দেখুন, দরজা ভেঙে ফেলা যাক, আমার তো ভালো বোধ হচ্ছে না। অনুকূল বাবু বললেন, হ্যাঁ, সে আর বলতে, ভদ্রলোক হয়তো মূর্ছিত হয়ে পড়ে আছেন, নইলে জবাব দিচ্ছেন না কেন? আর দেরি নয়, অতুল বাবু, দরজাটা ভেঙে ফেলুন। 1.5 ইঞ্চি পুরো কাঠের দরজা, তার উপর একের লক লাগানো। কিন্তু অতুল এবং আরো 2-3 জন একসঙ্গে সজোরে ধাক্কা দিতে বিলেতি তালা ভেঙে ঝনঝন শব্দে দরজা খুলে গেল। তখন মুক্ত দ্বার পথে যে বস্তুটি সকলের দৃষ্টিগোচর হলো, তা দেখে বিস্ময়ে হয়ে কারোর মুখ কথা ফুটল না। স্তম্ভিত হয়ে সকলে দেখলাম ঠিক দরজার সম্মুখে অশ্বিনীবাবু ঊর্ধ্বমুখ হয়ে পড়ে আছেন। তার গলা থেকে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত কাটা, মাথা ও ঘাড়ের নিচে পুরু হয়ে রক্ত জমিয়ে একটা লাল মটমলের গালিচা বয়ে যাচ্ছে। আর তার প্রক্ষিপ্ত প্রসারিত দক্ষিণ হাতে একটা রক্ত মাখানো পুর তখনও যেন জিজ্ঞাসভাবে হাসছে। নিশ্চয় জড়পিপ। আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম। তারপর অতুল ও ডাক্তার একসঙ্গে ঘরে ঢোকে। ডাক্তার বিহবল অশ্বিনীবাবুর বিভৎস মৃতদেহর দিকে তাকিয়ে থেকে
কাপা কাপা স্বরে বললে, কি ভয়ানক! শেষ অশ্বিনীবাবু আত্মহত্যা করলে? অতই দৃষ্টি কিন্তু মৃতদেহের দিকে ছিল না। তার দুই চোখ তলোয়ারের ফলার মতো ঘরের চারিদিকে ইতস্তত ঘুরে বেড়াতে যাচ্ছে। সে একবার বিছানায় দেখলো, রাস্তার ধারে খোলা গেল উকি মারল, তারপর ফিরে শান্ত কণ্ঠে বলল, আত্মহত্যা নয় ডাক্তারবাবু, এ খুন, নৃশংস নরহত্যা। আমি পুলিশ ডাক্তার, চলুন। আপনারা কেউ কোনো জিনিস ছোবেন না। অনুকূল বাবু বললেন, বলেন কি? খুন? কিন্তু দরজা ভিতর থেকে বন্ধ ছিল, তাছাড়া ওটা। বলে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন মৃতদেহের হাতে রক্তাক্ত খুঁটটা। অতুল মাথা নেড়ে বলল, তা হোক, তবু এখন আপনারা থাকুন, আমি এখনই পুলিশ ডেকে আনছি। সে দুটো পায় বেরিয়ে গেল। ডাক্তারবাবু কপালে হাত দিয়ে সেখানে বসে বললেন, ও শেষে আমার বাসাতে এই ব্যাপার হলো। পুলিশের কাছে মেসে চাকর বামন হতে আরম্ভ করে সকলে ইজারাই, যে যা জানি ওই। কিন্তু কারোর জবাববন্দিতে এমন কিছু প্রকাশ পেল না যে অশ্বিনীবাবুর মৃত্যুর কারণ অনুমান করা যেতে পারে। অশ্বিনীবাবু অত্যন্ত নির্বোধ লোক ছিলেন। নিজ অফিসে ব্যতীত অন্য কোথাও তার বন্ধু বান্ধব কেউ বলে জানা গেল না। তিনি প্রতি শনিবারে বাড়ি যেতেন। 10-12 বছর এরূপ চলে আসছে, কখনো ব্যতিক্রম হয় না। কিছুদিন হতে তিনি বহুমাত্র রোগে ভুগতেছিলেন। এরূপ ওটা কয়েক সাধারণ কথাই প্রকাশ পেল। ডাক্তারবাবু অনুকূলবাবুও ইজারা দিলেন। তিনি যা বললে তাতে অশ্বিনীবাবুর মৃত্যুর রহস্য পরিষ্কার না হয়ে যেন আরো জটিল হয়ে গেল। তার জীবনবৃত্ত সম্পূর্ণ এই। গত 12 বছর যাবৎ অশ্বিনীবাবু আমার বাসায় ছিল। তার বাড়ি বর্ধমান জেলা বরিবল। তিনি সত্যদাগরি অফিসে কাজ করতেন। 120 টাকা আন্দাজ মাইনে পেতেন। এত অল্প মাইনে পরিবার নিয়ে কলকাতা থাকার অসুবিধা ছিল, তাই তিনি একলা মেসে থাকেন। এই মেসের প্রায় সকলেই তাই করে থাকে। অশ্বিনীবাবুকে আমি যতদূর জানি এই সরল প্রকৃতির কর্তব্যনিষ্ঠ লোক ছিলেন। কখনো কারোর পাওনা ফেলে রাখতেন, কারোর কাছ থেকে পয়সা ধার ছিল না। কোনো বদখেয়াল কি নেশা বলেও আমার জানা নেই। এসব অন্য সকলে এ বিষয়ে সাক্ষী দিতে পারেন। এই 12 বছরের মধ্যে তার সম্বন্ধে অস্বাভাবিক বা সন্দেহজনক কিছু লক্ষ্য করিনি। তিনি গত কয়েক মাস থেকে ডায়াবেটিসে ভুগছে। আমার চিকিৎসাধীনেই ছিলেন, কিন্তু তার মানসিক রোগের কোনো লক্ষণ ইতিপূর্বে চোখে পড়েনি। কাল হঠাৎই তার চালচলনে একটা অপ্রকৃতিস্থ ভাব। কাল বেলা প্রায় 10:15টায় সময় আমি আমার ডাক্তারখানায় বসেছিলাম। হঠাৎ অশ্বিনীবাবু এসে বললেন, ডাক্তারবাবু, আপনার সঙ্গে আমার একটা গোপনীয় কথা আছে। একটু আশ্চর্য হয়ে তার মুখের দিকে চেয়ে দেখলু। তাকে অত্যন্ত বিচলিত বলে আমার মুখে জিজ্ঞাসা করলেন, কি কথা? তিনি এদিক ওদিক চেয়ে চাপা গলা বললেন, এখন নয়, আর এক সময় হবে। বলি তাড়াতাড়ি অফিস। তারপর আমি, অজিতবাবু আর অতুলবাবু আমার ঘরে বসে গল্প করছিলাম। হঠাৎই অজিতবাবু দেখতে পেলেন দরজার পাশে দাঁড়িয়ে অশ্বিনীবাবু আমাদের কথা শুনছে। তাকে ডাকতেই তিনি কোনো গতিকে একটা কৈফত দিয়ে তাড়াতাড়ি উপরে। আমরা সবাই অবাক হয়ে রইল। বলুন, কি হলো অশ্বিনীবাবু? তারপর রাত্রি 10টার সময় তিনি চোরের মতো চুপি চুপি আমার কাছে এসে উপস্থিত হলেন। মুখ দেখে বুঝলাম তার মানসিক অবস্থা প্রতিস্তস্ত নয়।
দরজা বন্ধ করে দিয়ে তিনি আবুল তাবুল নানা রকম বকতে লাগলেন। কখনো বলেন ঘুমিয়ে ঘুমিয়ে ভীষণ বিভীষিকাময় স্বপ্ন দেখেছেন, কখনো বলেন একটা ভয়ানক গুপ্ত রহস্য জানতে পেরেছেন। আমি তাকে ঠান্ডা করে চেষ্টা করলাম, কিন্তু তিনি ঝোঁকের মাথায় বলেই শুনি। শেষে আমি তাকে এক পুরিয়া ঘুমের ওষুধ দিয়ে বললুম, আজ রাত্রে শুয়ে পড়ুন গিয়ে, কাল সকালে আপনার কথা। তিনি ওষুধ নিয়ে উপরে উঠে গেলেন। সেই তার সঙ্গে আমার শেষ দেখা। তারপর আজ সকালে এই গান। তার ভাবগতিক দেখে তার মানসিক প্রকৃতিত্ব সম্বন্ধে আমার সন্দেহ হয়েছিল বটে, কিন্তু তিনি যে এই ক্ষণিক উত্তেজনায় বসে আত্মঘাতী হবে তা আমি কল্পনাও করতে পারি। অনুকূল বাবু নীরব হয়ে দারোগাকে জিজ্ঞাসা করলেন, আপনি মনে করেন আত্মহত্যা? অনুকূল বাবু বললেন, তাছাড়া আর কি হতে পারে? তবে অতুল বাবু বলছিলেন যে আত্মহত্যা নয়, অন্য কিছু। এ বিষয়ে তিনি হয়তো বেশি জানে, অতএব তিনি বলতে পারেন। দারোগা অতুলের দিকে তাকে বললেন, আপনি না অতুল বাবু, এটা যে আত্মহত্যা নয় তা মনে করার কোনো কারণ আছে? আছে। নিজের হাতে মানুষ অমন ভয়ানক ভাবে নিজের গলা কাটতে পারে না। আপনি লাশ দেখেছেন? ভেবে দেখুন, এ অসম্ভব। দারোগা কিঞ্চিৎ কাল চিন্তা করে বললে, হত্যাকারী কে আপনার কোনো সন্দেহ হয় কি? না। হত্যার কারণ কিছু অনুমান করতে পারেন কি? কত বলে রাস্তার দিকে জানলাটার দিকে নির্দেশ করে বলল, এই জানলাটা হত্যার কারণ। দারোগা সকুচিত হয়ে বললেন, জানলা হত্যার কারণ? আপনি বলতে চান হত্যাকারী জানলা দিয়ে ঘরে ঢুকেছিল? না, হত্যাকারী দরজা দিয়ে ঘরে ঢুকেছিল। দারোগা মৃদু হেসে বললেন, আপনার বোধ হয় স্মরণ নেই যে দরজা ভেতর থেকে বন্ধ ছিল? কারণ আছে। দারোগা ঈষৎ পরিহাসের স্বরে বললেন, তবে কি অশ্বিনী বাবু আহত হওয়ার পর দরজা বন্ধ করে দিয়েছিলেন? না, হত্যাকারী অশ্বিনী বাবুকে হত্যা করবার পর বাইরে থেকেই দরজা বন্ধ করে দিয়েছিল। কি করে হতে পারে? অতুল মুখ টিপে হেসে বলল, খুব সহজে, একটু ভেবে দেখলেই বুঝতে পারবেন। অনুকূল বাবু এতক্ষণে দরজার দিকে তাকিয়েছে। তিনি বললেন, ঠিক তো, দরজা সহজেই বাইরে থেকে বন্ধ করা যায়। এতক্ষণ আমাদের মাথাতেই ঢোকেনি। দেখছেন না দরজা যে ইয়েকে লক লাগানো। দারোগা প্রবীণ লোক, তিনি গালে হাত দিয়ে ভাবতে ভাবতে লাগে এসে বললেন, সে ঠিক, কিন্তু একটা জায়গায় খটকালা যে অশ্বিনী বাবু যে রাত্রে দরজা খুলে শুয়েছিলেন তার কি কোনো প্রমাণ আছে? অতুল বলল, না, বরঞ্চ তার উল্টো প্রমাণই আছে। আমি জানি তিনি রাত্রে দরজা বন্ধ করেই শুয়েছিলেন। আমি বললাম, আমিও জানি, আমি তাকে দরজা বন্ধ করতে শুনেছি। দারোগা বললেন, তবে অশ্বিনী বাবু রাত্রে উঠে হত্যাকারীকে দরজা খুলে দিয়েছিলেন এ অনুমান করা তো সম্ভব বলে মনে হচ্ছে না। অতুল বলল, না, কিন্তু আপনার বোধহয় স্মরণ নেই যে অশ্বিনীবাবু গত কয়েক মাস থেকে একটি রোগে ভুগছিলেন। রোগী ভুগছিলেন? ও ঠিক বলেছেন, ঠিক বলেছেন অতুলবাবু, ও কথাটা আমার খেয়ালই ছিল না। দারোগা একটু মরুবিন্যায় ভাবে বললেন, আপনি দেখেছেন বেশ ইন্টেলিজেন্ট লোক, পুলিশে ঢুকে পড়ুন না, এরপরে আপনি উন্নতি করতে পারেন। কিন্তু এদিকে ব্যাপার ক্রমেই ঘোরালো হয়ে উঠছে। যদি সত্যি হত্যাকাণ্ড হয় তাহলে হত্যাকারী কে, যে ভয়ানক হুঁশিয়ার লোক তাতে সন্দেহ নেই। কারুর উপর আপনার সন্দেহ হয়?
বলে উপস্থিত সকলের মুখের দিকে চাইলে সকলে নীরব মাথা নাড়লে অনুকূল বাবু বললেন, দেখুন, এ পাড়ায় প্রায় একটা দুটো খুন হয়েই থাকে। এ খবর অবশ্য আপনার কাছে নতুন নয়। পরশুদিনই আমাদের বাসার প্রায় সামনে একটা খুন হয়ে গেছে। এইসব দেখে আমার মনে হয় না যে সবগুলো হত্যায় একসাথে গাঁথা। একটার কিনারা হলে অন্যটার কিনারা হবে, অবশ্য যদি অশ্বিনীর মৃত্যুকে হত্যাকাণ্ড বলে মেনে নেওয়া হয়। তারকা বললেন, তা তো হতে পারে, কিন্তু অন্য খুনের কিনারা হওয়ার আশায় বসে থাকলে বোধহয় অনন্তকাল বসেই থাকতে হবে। অতুল বলল, বাবু, যদি এই খুনের কিনারা করতে চান তাহলে এই জানলাটার কথা ভালো করে ভেবে দেখবেন। তারকা ক্লান্তভাবে বললেন, সব কথাই তো আমাদের ভালো করে ভেবে দেখতে হবে অতুল বাবু। এখন আপনাদের প্রত্যেকের ঘর আমি খানা তল্লাশ করতে চাই। তারপর উপরে নিচে সব ঘরই পুঙ্খানুরূপে খানা তল্লাশি করা হলো, কিন্তু কোথাও এমন কিছু পাওয়া গেল না যে তার এই মৃত্যু রহস্যের উপর আলোকপাত করা যায়। অশ্বিনীবাবু ঘর যথারীতি অনুসন্ধান করা হলো, কিন্তু দু একটা অতি সাধারণ পারিবারিক চিঠিপত্র ছাড়া আর কিছুই পাওয়া গেল না। খুরের শূন্য খাপটা বিছানার পাশেই শুয়েছিল। তিনি নিজে খোরকার্য করতেন, এ কথা আমরা সকলেই জানতাম। খাপটা চিনতেও কষ্ট হলো না। অশ্বিনীবাবুর মৃতদেহ পূর্বেই স্থানান্তরিত হয়েছে। অতঃপর তার দরজায় তালা লাগিয়ে সিলমোহর করে দেওয়া দারোগা বেলা 10টা নাগাদ প্রস্থান করল। অশ্বিনীবাবুর বাড়িতে তার পাঠানো হলো। বিকেলে তার পুত্র ও অন্যান্য নিকট আত্মীয়বর্গ এসে উপস্থিত হলে তার বিস্মিত বিমূঢ় শোকের চিত্তের উপর জাবনিকা টেনে দিলাম। আমরা আত্মীয় হলেও অশ্বিনীবাবুর এই শোচনীয় মৃত্যুতে প্রত্যেকেই গম্ভীরভাবে শোকাহত ছিলাম। তাছাড়া নিজেদের প্রাণ নিয়ে কম আশঙ্কাও নেই। যেখানে পাশের ঘরে এরূপ ব্যাপার হতে পারে, সেখানে আমাদের জীবনেই বা নিশ্চয়তা কি? মলিন সংকোচ অবসন্নতার ভিতর দিয়ে এই বিপদ ভারগ্রস্ত দুর্দিন কেটে গেল। রাত্রিকালে শয়নের পূর্বে ডাক্তারের ঘরে গিয়ে দেখলাম তিনি গম্ভীর মুখে বসে আছেন। এই একদিনের ঘটনায় তার শান্ত নিশ্চিন্ত মুখের উপর কালো কালো রেখা পড়ে গেছে। আমি তার পাশে বসলাম, বললাম, বাসার সকালেই তো মেস ছেড়ে চলে যাবার জোগাড় করছেন। ম্লান হেসে অনুকূলবাবু বললেন, তাদের তো দোষ দেওয়া যায় না অজিতবাবু। এরকম ব্যাপার যেখানে ঘটে সেখানে কে থাকতে চায় বলুন? কিন্তু একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, একে খুব বলা যেতে পারে নাকি অন্য কিছু? আর যদি খুনই হয় তাহলে মেসের বাইরের লোকের দ্বারা তো খুন বলা যেতে পারে কি করে? আর যদি খুনই হয় তাহলে খুব সম্ভব হতে পারে না। প্রথমত, হত্যাকারী উপরে উঠলে কি করে? সিঁড়ির দরজা রাত্রে বন্ধ থাকে, এ তো আপনারা সকলে জানেন। যদি ধরে নেওয়া যায় যে লোকটা কোনো কৌশলে উপরে উঠেছিল, কিন্তু সে অশ্বিনীবাবুর খুর দিয়ে তাকে খুন করলো কি করে, এ কি কখনো সম্ভব? সুতরাং বাইরের লোকের দ্বারা খুন হয়নি, এ কথা নিশ্চিত। তাহলে বাকি থাকেন কারা? যারা মেসে থাকে। এদের মধ্যে অশ্বিনীবাবুকে খুন করতে পারে এমন কেউ আছে কি? অবশ্য অতুলবাবু অল্প দিন হলো এসছেন, তার বিষয়ে আমরা কিছু জানি না। আমি চমকে উঠে বললাম, অতুল? ডাক্তারবাবু গলা খাটো করে বললেন, অতুল বাবু, লোকটি আপনার কিরকম বলে মনে হয়? আমি বললাম, অতুল? না না, এ কখনো সম্ভব না। অতুল কি জন্য অশ্বিনীবাবুকে? ডাক্তারবাবু বললেন, তবে দেখুন না, আপনার মুখ থেকেই প্রমাণ হয়ে যাচ্ছে যে মেসের কেউ এ কাজ করতে পারে না।
তাহলে বাকি থাকে কি? তিনি আত্মহত্যা করেছেন, এ কথাটাই কি বাকি থেকে যাচ্ছে না? কিন্তু আত্মহত্যা করবারও তো একটা কারণ থাকা চাই। সে কথাও আমি ভেবে দেখেছি। আপনার মনে আছে কিছুদিন আগে আমি বলেছিলাম যে এ পাড়ায় একটা কোকেনের গুপ্ত সম্প্রদায় আছে। এই সম্প্রদায় সর্দার কে তা কেউ জানে না। হ্যাঁ, মনে আছে। ডাক্তার ধীরে ধীরে বললে, এখন মনে করুন অশ্বিনী বাবু যদি এই সম্প্রদায় সর্দার হয়। আমি স্তম্ভিত হয়ে বললাম, সে কি? তাও কি কখনো সম্ভব হয়? ডাক্তার বললেন, অজিত বাবু, পৃথিবীতে কিছুই অসম্ভব নয়। বরঞ্চ কাল রাত্রে অশ্বিনী বাবু আমাকে যেসব কথা বলেছেন তাতে এই সন্দেহ ঘনীভূত হয়ে খুব সম্ভব। তিনি অত্যন্ত ভয় পেয়েছিলেন। অত্যাধিক ভয় পেলে মানুষ অপ্রকৃষ্ট কথাবার্তা বলে। কি বলতে পারে? হয়তো এই অপ্রকৃষ্টতার ঝোঁকেই আত্মহত্যা করেছেন। ভেবে দেখুন, এ অনুমান কি সঙ্গত মনে হয় না? এই অভিনব থিওরি শুনে আমার মাথার একেবারে গুলে যাচ্ছে। আমি বললাম, কি জানি ডাক্তারবাবু, আমি তো কিছুই ধারণা করতে পারছি না। আপনি বরং আপনার সন্দেহের কথা পুলিশকে খুলে বলুন। ডাক্তার উঠে দাঁড়ালেন, বললেন, কাল তাই বল। এ সমস্যার একটা মীমাংসা না হওয়া পর্যন্ত যেন কিছুতেই শান্তি পাচ্ছি না। 2-3 দিনটা কোনো রকম কেটে যাবার পর মনের অকান্ত অশান্তির উপর সিআইডি বিভাগে বিবিধ কর্মচারীর নিরন্তর যাতায়াতে ও সওয়াল জবাবে প্রাণ অধিষ্ঠ হয়ে উঠেছিল। মেসের প্রত্যেকেই পালাই পালাই করছিল, কিন্তু আবার পালাইতে সাহস হচ্ছিল না। কি জানি, তাড়াতাড়ি বাসা ছাড়লে যদি পুলিশে তাকেই সন্দেহ করতে পারে। বাসার কোনো ব্যক্তি চারিধারে যে সন্দেহের জাল ধীরে ধীরে গুটিয়ে আসছে তারা ইশারা পাচ্ছে, কিন্তু সে ব্যক্তি কে তা অনুমান করতে পারছে না। মাঝে মাঝে অজ্ঞাত আতঙ্কে বুকটা ধরাস করে উঠছে সবার। পুলিশ আমাকেই সন্দেহ করে না তো? সেদিন সকালে অতুল ও আমি ডাক্তারের ঘরে বসে সংবাদপত্র পাঠ করছিলাম। একটা মাঝারি গোছের প্যাকিং কেসে ডাক্তারের ওষুধ আসছিল। তিনি বাক্সে খুলে সেগুলি যত্নে বাইরে করে আলমারিতে সাজিয়ে রাখছিলেন। প্যাকিং কেসের উপর আমেরিকার ছাপ মারা ছিল। ডাক্তারবাবু দেশীয় ওষুধ ব্যবহার করতেন না, দরকারি হলে আমেরিকা কিংবা জার্মানি হতে ওষুধ আনতে। প্রায় মাসে মাসে তার এই বাক্স করে ওষুধ আসতো। অতুল খবরের কাগজ অর্ধাংশ নামিয়ে রেখে বললেন, ডাক্তারবাবু, আপনি বিদেশ থেকে ওষুধ আনান কেন? দেশি ওষুধ কি ভালো হয় না? অতুল একটা বড় সুগার অফার মিল্কে শিশি তুলে তার গায়ে লেখা বিখ্যাত বিক্রেতার নাম দেখে বলল, এরিকান হ্যাভেল, এরাই বুঝি সবচেয়ে ভালো ওষুধ তৈরি করে? হ্যাঁ। আচ্ছা, হোমিওপ্যাথিতে সত্যি সত্যি রোগ সারে? আমি তো বিশ্বাস হয় না। এক ফোঁটা জল খেলে আবার রোগ সারবে কি? ডাক্তার মৃদু হেসে বললেন, এত লোক যে ওষুধ নিয়ে আসে তারা কি ছেলে খেলা করে? অতুল বলল, হয়তো রোগ আপনি সারে। তারা ভাবে ওষুধের গুণে সারল, বিশ্বাসেও অনেক সময় কাজ হয় কিনা। ডাক্তার শুধু একটু হাসি, কিছু বললেন না। কিঞ্চিৎ কাল পরে জিজ্ঞাসা করলেন, খবরের কাগজে আমাদের বাসার কথা কিছু আসেনি? আছে বলে আমি পড়ে শোনালাম। হতভাগ্য অশ্বিনী কুমার চৌধুরী হত্যার এখনো কোনো কিনারা হয়নি। পুলিশের সিআইডি বিভাগ এই হত্যার রহস্যে তদন্ত গ্রহণ করছে। কিছু কিছু তথ্য আবিষ্কৃত হয়েছে, আশা করা যাচ্ছে শীঘ্রই আসামি গ্রেপ্তার হবে। তাই হবে।
এ আশা করা পর্যন্ত। ডাক্তার মুখ ফিরিয়ে বলে উঠলেন, এ কি দারোগাবু? দারোগা বাবু ঘরে প্রবেশ করলেন। সঙ্গে সঙ্গে দুজন কনস্টেবল। ইনি আমাদের পূর্ব পরিচিত দারোগা। কোনো প্রকার ভনিতা না করে একেবারে অতুলের সম্মুখে গিয়ে বললেন, আপনার নামে ওয়ারেন্ট আসবে, থানায় যেতে হবে। গোলমাল করবেন না, তাতে কোনো ফল হবে না। রামধন সিং, হ্যান্ডকাফ লাগাও। একজন কনস্টেবল ক্ষিপ্ত অভ্রান্ত হস্তে করাত করে হাত করা পরেই দিল। আমরা সবাই উঠে দাঁড়িয়ে অতুল বলল, এ কি? দারোগা বললেন, এই দেখুন ওয়ারেন্ট। অশ্বিনী কুমার চৌধুরীকে হত্যা করার অপরাধে অতুল চন্দ্র মিত্রকে গ্রেফতার করা হলো। আপনারা দুজনে একে অতুল চন্দ্র মিল বলে শনাক্ত করেছেন। এই শব্দে অভিভূতর মতো আমরা মাথা নাড়লাম। অতুল মৃদু হেসে বলল, শেষ পর্যন্ত আমাকেই ধরলেন। আচ্ছা চলুন থানা। অজিত, কিছু কেমন না, আমি নির্দোষ। একটা ঠিকা গাড়ি ইতিমধ্যে বাড়ির সম্মুখে এসে দাঁড়িয়েছিল। অতুলকে তাতে তুলে পুলিশ সদল বলে চলে গেল। পাংশু মুখে ডাক্তার বললেন, অতুল বাবুই তাহলে? কি ভয়ানক, কি ভয়ানক! মানুষের মুখ দেখে কিছু বোঝবার উপায় নেই। আমার মুখে কথা বের হলো না। অতুল হত্যাকারী এই কদিনে তার সঙ্গে একত্র বাস করে তার প্রতি আমার মনে একটা প্রীতিপূর্ণ প্রবোধের সূত্রপাত হয়েছিল। তার স্বভাবটি এত মধুর যে আমার হৃদয় এই অল্পকালের মধ্যেই জয় করে নিয়েছিল। সেই অতুল কিনা খুনি? না, এ হতে পারে না। কল্পনার অতির বিষয়ে ক্ষোভে মর্মপ্রিয় আমি যেন দিগ্ভ্রান্ত হয়ে গেলাম। ডাক্তারবাবু বললেন, এই জন্যই অজ্ঞাত কুশীলস্য লোককে আশ্রয় দেওয়া শাস্ত্রে বারণ। কিন্তু তখন কে ভেবেছিল যে লোকটা এত বড় একটা? আমার কিছুই ভালো লাগছিল না। উঠে গিয়ে নিজের ঘরের দৌড় বন্ধ করে শুয়ে পড়লাম। নানা আর করারও প্রবৃত্তি ছিল না। ঘরের ইপাশে অতুলের জিনিসপত্র ছড়ানো রয়েছে। সেই দিকে চেয়ে আমার চোখে জল এসে পড়ল। অতুলকে যে কতখানি ভালোবেসেছি তা বুঝতে পারলাম। অতুল যাওয়ার সময় বলে গিয়েছে সে নির্দোষ। তবে কি পুলিশ ভুল করলো? আমি বিছানায় উঠে বসলাম। যে রাত্রে অশ্বিনীবাবু হত্যা হন সে রাত্রি সমস্ত কথা স্মরণ করার চেষ্টা করলাম। অতুল মেঝের বালিশের উপর কান পেতে ডাক্তারের সঙ্গে অশ্বিনীবাবুর কথাবার্তা শুনছিল। কেন শুনছিল? কি উদ্দেশ্য? তারপর রাত্রি 11টার সময় আমি ঘুমিয়ে পড়লাম। একেবারে সকালে ঘুম ভাঙলো। ইতিমধ্যে অতুল কিন্তু অতুল হোরা হতে বলেছিল এ খুন আত্মহত্যা নয়। যে স্বয়ং হত্যাকারী সে কি এমন কথা নিজের গলায় বলবে? ফাঁসি চড়াবার চেষ্টা করবে? কিংবা এমনও তো হতে পারে যে নিজের উপর সন্দেহ ঝেড়ে ফেলবার উদ্দেশ্যে অতুল এত কথা বলছে, যাতে পুলিশ ভাবে যে অতুল যখন এত জোর দিয়ে বলেছে এ হত্যা নয়, তখন সে কখনোই হত্যাকারী নয়। এরূপ নানা চিন্তা দিকবৃন্ত উৎপীড়িত মন নিয়ে আমি বিছানায় ছটফট করতে লাগলাম। কখন উঠে ঘরে পায়চারি করতে লাগলাম। এমন করে দুপুরটা কেটে গেল। বেলা 3টে বাজলো। হঠাৎ মনে হলো কোনো উকিলের কাছে গিয়ে পরামর্শ নিয়ে আসি। এরূপ অবস্থায় পুলিশ কি করা উচিত কিছুই জানা ছিল না। উকিলও কাউকে চিনি না। যা হোক, একটা উকিল খুঁজে বাইরে দুরস্ত করা বুঝে একটা জমা গিয়ে তাড়াতাড়ি বাইরে বের করার কম করছে। এমন সময় দরজায় ধাক্কা পড়ল। দ্বার খুলে দেখি সম্মুখেই অতুল। হ্যাঁ, অতুল বলে আমি আনন্দে তাকে জড়িয়ে ধরলাম। সে কি দোষী কি নির্দোষ এ আন্দোলন মনে হতে একবার মুছে গেল। রুক্ষ মাথা, শুষ্ক চুল। অতুল হেসে বলল, হ্যাঁ ভাই, আমি বড্ড ভুগিয়েছে। অনেক কষ্টে একজন জামিন পাওয়া গেল, তাই ছাড়া পেলাম।
নইলে আজ হাজতে বাস করতে হতো। তুমি চলেছো কোথায়? একটু অপরিচিত ভাবে বললাম, উকিলের বাড়ি। অতুল সস্নেহ আমার একটা হাত চেপে ধরে বলল, আমার জন্য? তার দরকার নেই ভাই, আপাতত কিছুদিনের জন্য ছাড়া পাওয়া গেছে। আমি দ্বিধা ঢেলে ও বলবার চেষ্টা করলাম, অতুল তুমি? আমি কি অশ্বিনীবাবুকে খুন করেছি কিনা? অতুল মৃদু কণ্ঠে হেসে, সে আলোচনা পরে হবে, এখন কিছু খাওয়া দরকার। মাথাটা ধরেছে দেখছি, যাওক, স্নান করলেই সেরে যাবে বোধহয়। ডাক্তারবাবু প্রবেশ করলেন। তাকে দেখে অতুল বলল, অনুকূল বাবু, ঘষা দোয়ানির মতো আবার আমি ফিরে এলুম। ইংরেজিতে একটা কথা আছে না, ব্যাড পেনি। আমার অবস্থা প্রায় সেই রকম, পুলিশেও নিলে না, ফিরিয়ে দিলে। ডাক্তার একটু গম্ভীর ভাবে বললেন, অতুল বাবু, আপনি ফিরে এসেছেন, খুব সুখের বিষয়। আশা করি পুলিশ আপনাকে নির্দোষ বলেই ছেড়ে দিয়েছে। কিন্তু আমার এখানে আর আপনার, বুঝতে তো পারছেন, 5 জনকে নিয়ে মেস, এমনতেই সকলে পালাই পালাই করছে। তার উপর যদি আবার আপনি কিছু মনে না করেন, আপনার প্রতি আমার কোনো বিষয় নেই, কিন্তু না না, সে কি কথা, আমি এখন দাগি আসামি, আমাকে আশ্রয় দিয়ে আপনার বিপদ পড়বে। বলা তো যায় না, পুলিশ হয়তো শেষে আপনাকেও এরিং আপডেট চার্জে ফেলবে। তা আজই কি চলে যেতে বললেন? ডাক্তার একটি চুপ করে থেকে অনিচ্ছা ভাবে বললেন, না, আজ রাতটা থাকুন, কিন্তু কাল সকালেই। অতুল বলল, নিশ্চয়ই, কাল আর আপনাদের বিব্রত করব না, যেখানে হোক একটা আস্তানা খুঁজে নাও। শেষ পর্যন্ত উড়িয়াদের হোটেল তো আছে। ডাক্তার তখন থানায় কি হলো জিজ্ঞাসা করলেন। অতুল ভাষা ভাষা জবাব দিয়ে স্নান করতে চলে গেল। ডাক্তার আমাকে বললেন, অতুল বাবু মনে মনে ক্ষুণ্ণ হলে বুঝতে পারছি, কিন্তু উপায় কি বলুন? একে তো মেসের বদনাম হয়ে গেছে, তার উপর যদি পুলিশের গ্রেফতারি আসামিকে রাখি, সেটা কি নিরাপদ হবে? আপনি বলুন। বাস্তবিক একটুকু সাবধানতা ও স্বার্থপরতার জন্য কাউকে দোষ দেওয়া যায় না। আমি বিশেষভাবে ঘাড় নেড়ে বললাম, তা আপনার মেস, আপনি যা ভালো বুঝবেন করবেন। আমি গামছা কাঁধে নিয়ে স্নানাঘরের উদ্দেশ্যে প্রস্থান করলাম। ডাক্তার লজ্জিত বিমর্ষ মুখে বসে রইলেন। স্নানা শেষ করে ঘরে ফিরছি এমন সময় ঘনশ্যামবাবু অকুশ হতে ফিরলেন। সম্মুখে অতুলবাবুকে দেখে তিনি যেন ভূতর দেখার মতো চমকে উঠলেন। পাংশু মুখে বললেন, আপনি? অতুল মৃদু হেসে বলল, আমি বটে ঘনশ্যাম বাবু, আপনার কি বিশ্বাস হচ্ছে না? ঘনশ্যাম বাবু বললেন, কিন্তু আপনাকে তো পুলিশে। এই পর্যন্ত বলে একদম গিলে তিনি নিজের ঘরে ঢুকে পড়লেন। অতুল চক্ষু কৌতুক নাচিয়ে উঠল। মৃদু কণ্ঠে বলল, বাঘে ছুলে 8, পুলিশে ছুলে বোধ হয় 8 আনা। ঘনশ্যামবাবু আমাকে দেখে বিশেষ ভয় পেয়েছেন দেখছি। এদিন সন্ধ্যায় অতুল বলল, ওহে দেখো তো, দরজার তালাটা লাগছে না। দেখলাম বিলেতি তালায় কি গোলমাল করেছে। গৃহস্বামীকে খবর দিলাম। তিনি এসে দেখে বললেন, বিলেতি তালা এই মুশকিল, ভালো আছে তো ভালো, খারাপ হলে একেবারে ইঞ্জিনিয়ার ডাকতে হয়। এর চেয়ে আমাদের দেশি হুড়কো ভালো। যা হোক, কালই মের করিয়ে দেবো। বলে তিনি নেমে গেলেন। রাত্রে শয়নের পূর্বে অতুল বলল, অজিত, মাথা ধরাটা কমেই বাড়তে কি করে বলো তো? আমি বললাম, ডাক্তারের কাছ থেকে 1 পুয়া ওষুধ নিয়ে খাও না। অতুল বলল, হোমিওপ্যাথি ওষুধ, তাতে সারবে? আচ্ছা চলো, দেখা যাক হোমিওপ্যাথির জোর। আমি বললাম, চলো, আমার শরীরটাও ভালো ঠেকছে না। ডাক্তার তখন দ্বার বন্ধ করবার উপক্রম করছে। আমাদের দেখে জিজ্ঞেস মুখের দিকে
চাইলেন। অতুল বলল, আপনার ওষুধের গুণ পরীক্ষা করতে এলো। বড্ড মাথা ধরেছে, কিছু ব্যবস্থা করতে পারেন? ডাক্তার খুশি হয়ে বললেন, বিলক্ষণ, পারবো বই কি। পিত্তি পড়ে মাথা ধরেছে, বসুন, এখন ওষুধ দিচ্ছি। বলে আলমারি থেকে নতুন ওষুধের পুড়িয়া বার করে এনে দিলেন। যান, খেয়ে শুয়ে পড়ুন, কাল সকালে আর কিছু থাকবে না। আপনার চেহারাটাও ভালো ঠেকছে না, উত্তেজনার পর অবসাদ বোধ হচ্ছে না, শরীর টিসটিস করছে। বুঝেছি, আপনিও এক দাগ নিন, শরীর বেশ ঝরঝরে হয়ে যাবে। ওষুধ নিয়ে বাইরে বেরিয়েছে। অতুল বলল, ডাক্তারবাবু, ব্যোমকেশ বক্সী বলে কাউকে চেনেন? ডাক্তার ঈষৎ চমকিত হয়ে বললেন, না, কে তিনি? অতুল বলল, জানি না, আজ থানা তার নাম শুনলাম। তিনি নাকি কি এই হত্যার তদন্ত করছেন। ডাক্তার মাথা নেড়ে বললেন, না, আমি তাকে চিনি না। উপরে নিজেদের ঘরে ফিরে এসে আমি বললাম, অতুল, এবার সব কথা আমায় বলো। কি বলবো? তুমি আমার কাছে কিছু লুকোচ্ছ, কিন্তু সে হবে না, সব কথা খুলে বলতে হবে। অতুল একটু চুপ করে রইল, তারপর দ্বারের দিকে একবার দৃষ্টিপাত করে বলল, আচ্ছা বলছি, এসো আমার বিছানায় বসো। তোমার কাছে যে আর লুকিয়ে রাখা চলবে না তা বুঝেছিল। আমি তার বিছানায় গিয়ে বসলাম। কেউ দরজা ভিজিয়ে আমার পাশে বসল। ওষুধের পুড়িয়াটা তখন আমার হাত থেকেই ছিল। ভেবেছিলাম সেটা খাইয়ে নিশ্চিন্ত মনে গল্প শুনব। মোড়ক খোলে ওষুধ মুখে দিতে যাচ্ছি, অতুল আমার হাত ধরে বলল, এখন থাক, আমার গল্পটা শুনে নিয়ে তারপর খেও। সুইচ তুলে আলো নিভিয়ে দিল। অতুল আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করে তার গল্প বলতে লাগলো। আমি মুক্ত মন্ত্রের মতো শুনলাম। বিস্ময় আতঙ্কে মাঝে মাঝে গায়ে কাঁটা লাগলো। 15 মিনিট পরে সংক্ষেপে গল্প সমাপ্ত করে অতুল বলল, আজ এই পর্যন্ত থাক, কাল সব বলবো। রেডিয়াম অঙ্কিত ঘড়ির দিকে চেয়ে বলল, এখনো সময় আছে, রাতে 2টোর আগে কিছু ঘটবে না। তুমি বরঞ্চ ইতিমধ্যে একটু ঘুমিয়ে নাও, ঠিক সময় আমি তোমাকে তুলে দেব, ঠিক আছে? রাত্রি এখন বোধ করি 1:30 হবে। অন্ধকারে চোখ মিলে বিছানায় শুয়েছিলাম। প্রবণেন্দ্রিয় এত তীক্ষ্ণ হয়ে উঠেছিল যে নিঃশ্বাস প্রশ্বাসে সঙ্গে বিছানার উপর দেহের উত্থান পতনের সব স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। অতই যে জিনিসটা দিয়েছিল সেটি দৃঢ়নিশ্চিতের ডান হাতে ধরেছিলাম। হঠাৎ অন্ধকারে কোনো শব্দ শুনলাম না, কিন্তু অতুল আমাকে স্পর্শ করে গেল। ইশারাটা আগে হতে স্থির করা ছিল। আমি ঘুমন্ত ব্যক্তির মতো জোরে জোরে নিঃশ্বাস ফেলতে লাগলাম। বুঝলাম সময় উপস্থিত হয়েছে। তারপর কখন দরজাটা খুললো জানতে পারলাম না। সহসা অতুলের বিছানার উপর ধপ করে একটা শব্দ হলো এবং সঙ্গে সঙ্গে আলো জ্বালে উঠল। লোহার ডান্ডা হাতে আমি তড়াক করে বিছানা লাফিয়ে উঠলাম। দেখলাম এক হাতে রিভলভার, অন্য হাতে আলো সুইচ ধরে অতুল এবং তারই শয্যার পাশে হাঁটু গেড়ে বসে মরণ হত বাঘ যেমন করে শিকারী দিকে ফিরে তাকায় তেমনি বিস্ফোরিত নেত্রে চেয়ে আছে ডাক্তার অনুকূল বাবু। অতুল বলল, বড় দুঃখের বিষয় ডাক্তারবাবু, আপনার মতো পাকা লোক শেষকালে 5 বালিশ খুন করলে ব্যাস, নড়বেন না, ছুরি ফেলে দিন। মরেছেন কি গুলি করেছি? অজিত, রাস্তার দিকে জানলাটা খুলে দাও, তো বাইরের পুলিশ আছে, খবরদার। ডাক্তার বিদ্যুৎ বেগে উঠে দরজা দিয়ে পালাবার চেষ্টা করলে কিন্তু সঙ্গে সঙ্গে অতুলের বর্জ্য মুষ্টি তার চোয়ালে হাতুড়ির মতো লেগে তাকে ধরাশায়ী করল। মাটিতে উঠে বসে ডাক্তার বলল, বেশ, আর মারলাম, কিন্তু আমার অপরাধ কি শোনে? অপরাধ কি? ডাক্তার, যে মুখে মুখে বলবো তার প্রকাণ্ড ফিরিস্তি পুলিশ অফিসে
তৈরি হয়েছে ক্রমে প্রকাশ পাবে আপাতত। 4-5 জন কনস্টেবল সঙ্গে সঙ্গে দারোগা ও ইন্সপেক্টর প্রবেশ করল। অতুল বলল, আপাতত ব্যোমকেশ বক্সী সত্যান্বেষী কে? আপনি খুন করার চেষ্টা করেছেন ডাক্তার, এই অপরাধে পুলিশ আপনাকে গ্রেফতার করছে। ইন্সপেক্টর বাবু, ইনি আসামি। ইন্সপেক্টর নিঃশব্দে ডাক্তারের হাতে হাত করা লাগালেন। ডাক্তার বিষাক্ত দৃষ্টিতে চেয়ে বলল, এই ষড়যন্ত্র, পুলিশ আর এই ব্যোমকেশ বক্সী মিলে আমাকে মিথ্যে মোকদ্দমায় ফাঁসিয়েছে, কিন্তু আমিও দেখে নেব। দেশে আইন আদালত আছে, আমার টাকার অভাব নেই। ব্যোমকেশ বলল, তা তো নেই, এত কোকেন বিক্রি করে টাকা যে কোথায় যাবে ডাক্তার? বিকৃত মুখে ডাক্তার বলল, আমি কোকেন বিক্রি করি তার কোনো প্রমাণ আছে? আছে বই কি ডাক্তার, তোমার সুগার অফ মিল্কের শিশিতেই তার প্রমাণ আছে। জোকের মুখে নুন পড়লে যেমন হয়, সেরকমই তোমার অবস্থা হয়েছে ডাক্তার এখন, দেখছো? তার মুখ দিয়ে আর কথা বেরোল না, শুধু নির্নিশে চোখ দুটো ব্যোমকেশের উপর শক্তিহীন ক্রোধে অগ্নিবাণ করতে লাগলো। আমার মনে হলে এ যেন আমার সেই সাদাসিধে নির্বোধ অনুকূল বাবু নয়, একটা দুর্দান্ত নরখাদক গুন্ডা ভদ্রলোক খোলস ছাড়িয়ে বাইরে বেরিয়ে আসছে। ইয়ার এত পর বন্ধু ছিলাম আমরা, এতটা? ব্যোমকেশ জিজ্ঞাসা করল, কি ওষুধ আমাদের দুজনকে দিয়েছিলেন ঠিক করে বলো দেখি ডাক্তার। মরফিয়ার গুঁড়ো? না, বলবে না? বেশ, বলো না, কেমিক্যাল পরীক্ষা ধরা পড়বেই। একটা চুরুট ধরিয়ে বিছানায় আরাম করে বসে বলল, দারোগাবু, এবার আমার বয়ান লিখুন। ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট লিপিবদ্ধ হলে পর ডাক্তারের ঘর খানা তল্লাশ করে 2টি বড় বড় বোতল কোকেন বেরোলো। ডাক্তার সেই যে চুপ করে ছিল আর ব্যাং শব্দটাও করতে হলো না। অতঃপর তাকে বমল সমেত থানায় রওনা দিতে হলো ভোর হয়ে। তার চালান করে দিয়ে ব্যোমকেশ বলল, এখন তো সব লন্ডভন্ড হয়ে আছে, চল আমার বাসায়, সেখানে গিয়ে চা খাওয়া যাবে। হ্যারিসন রোডের একটা বাড়ির তেতলায় উপস্থিত হয়ে দেখলাম দ্বারের পাশে পিতলের ফলকে লেখা আছে, শ্রী ব্যোমকেশ বক্সী সত্যান্বেষী। ব্যোমকেশ বলল, স্বাগতম স্বাগতম মহাশয়, দিনের কুটিরে পদার্পণ করুন। জিজ্ঞাসা করলাম, সত্যান্বেষীটা কি? ও, ওটা আমার পরিচয়। ডিটেকটিভ কথাটা শুনতে ভালো নয়, গোয়েন্দা শব্দটা আরো খারাপ, তাই নিজের খেতাব দিয়েছি নিজে, সত্যান্বেষী। কেন, ঠিক হয়নি? সমস্ত তেতলাটা ব্যোমকেশের গুটি 4-5 ঘর আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। জিজ্ঞাসা করলাম, একলাই থাকো বুঝি? হ্যাঁ, সঙ্গী কেবল ভিত্ত পুটিরাম। আমি একটা নিঃশ্বাস ফেলে বললাম, দিব্যি বাসাটা। কতদিন এখানে আছো? প্রায় বছরখানেক। মাঝে কেবল কয়েকদিনের জন্য তোমাদের বাসায় স্থান পরিবর্তন করতে গেছিলাম। ভিত্ত পুটিরাম তাড়াতাড়ি স্টোভ জেলে চা তৈরি করে আনল। গরম পেয়ালায় চুমুক দিয়ে ব্যোমকেশ বলল, আহ, তোমাদের মেশে ছদ্মবেশে কদিন মন্দ কাটেও না। ডাক্তার কিন্তু শেষের দিকে ধরে ফেলেছিল। দোষটা অবশ্য আমারই। কিরকম? পুলিশের কাছে জানলার কথাটা বলেই ধরা পড়ে গেল, বুঝতে পারছো না? ও জানলা দিয়ে অশ্বিনী বাবু। না না, গোড়া থেকে বলো। চাই আরেক চুমুক দিয়ে ব্যোমকেশ বলল, আচ্ছা, তাই বলছি। কতক তো কাল রাতেই শুনেছ, বাকিটা শোনো। তোমাদের পাড়ায় যে মাসের পর মাস ক্রমাগত খুন হয়ে চলেছিল, তা দেখে পুলিশের কর্তৃপক্ষ বেশ বিব্রত হয়ে উঠেছিল। একদিকে বেঙ্গল গভর্নমেন্ট, অন্যদিকে খবরের কাগজওয়ালারা পুলিশকে ভিতরে বাইরে খোঁচা দিয়ে দিয়ে আরো অতিষ্ঠ করে তুলেছে। এইরকম যখন তখন অবস্থা, তখন আমি গিয়ে পুলিশের বড় সাহেবের সঙ্গে দেখা করলাম। বলুন,
আমি একজন বেসরকারি ডিটেকটিভ। আমার বিশ্বাস আমি এই সব খুনের কিনারা করতে পারব। অনেকে কথাবার্তার পর কমিশনার সাহেব আমাকে অনুমতি দিল। শর্ত হলো আমি আর কেউ ছাড়া এ কথা জানবে না। তারপর তোমাদের বাসায় গিয়ে জুটলুম। কোনো অনুসন্ধান চালাতে গেল অনুকূল স্থানে কাছেই বেস অফ অপারেশন থাকা দরকার, তাই তোমাদের মেসটা বেছে নি। তখন কে জানতো জেম বিপক্ষ দলের বেস অফ অপারেশন এই একই জায়গায়। ডাক্তারকে গোড়া থেকেই বড্ড বেশি ভালো মানুষ বলে মনে হচ্ছিল, এবং কোকেনের ব্যবসা চালাতে গেলে হোমিওপ্যাথি ডাক্তার সেজে ব্যবসা চালানো যে খুব সুবিধাজনক সে কথাও মনের মধ্যে মুখি ঝুঁকি মারছে। কিন্তু ডাক্তারি যে নাটের গুরু এ সন্দেহ তখন হয়নি। ডাক্তারকে প্রথম সন্দেহ হলো অশ্বিনী কুমার মারা যাওয়ার আগে। মনে আছে বোধহয় সেদিন রাস্তার উপরে একজন ভাটিয়ার লাশ পাওয়া গিয়েছে। ডাক্তার যখন শুনলে যে তার ট্যাকের গেজে থেকে 1000 টাকার নোট বেরিয়েছে, তখন তার মুখে মুহূর্তের জন্য এমন একটা ব্যর্থ লোভের ছবি ফুটে উঠল যে তা দেখে আমার সমস্ত সন্দেহ ডাক্তারের উপর গিয়ে পড়ল। তারপর সন্ধ্যেবেলা অশ্বিনীবাবুর আড়ি পেতে কথা শোনার ঘটনা। আসলে অশ্বিনীবাবু আমাদের কথা শুনতে আসেননি, তিনি এসেছিলেন ডাক্তারের সঙ্গে কথা বলতে। কিন্তু আমরা রয়েছি দেখে তাড়াতাড়ি যা হয় একটা কৈফিয়ত দিয়ে চলে গেলেন। অশ্বিনীবাবুর ব্যবহারে আমার মনে আবার ধোকা লাগ। মনে হলো হয়তো তিনি আসল আসামি। রাত্রে মেঝে কান পেতে যা শুনলাম তাতেও ব্যাপারটা স্পষ্ট হলো না। শুধু এটুকু বুঝলাম যে তিনি ভয়ঙ্কর একটা কিছু দেখেছেন। তারপর সে রাত্রে যখন তিনি খুন হলেন তখন আর কোনো কথাই বুঝতে বাকি রইল না। ড্রাগ যখন সেই ভাটিয়াকে রাস্তার উপর খুন করে দৈবক্রমে অশ্বিনীবাবু নিজের জানলা থেকে সে দৃশ্য দেখে ফেলেছিল, আর সেই কথাই তিনি গোপনে ডাক্তারকে বলতে গিয়েছিল। এখন ব্যাপারটা বুঝতে পারছো? ডাক্তার কোকেনের ব্যবসা করত, কিন্তু কাউকে জানতে দিত না যে সেই কাজের সর্দার। যদি কেউ দৈবাত জানতে পেরে যেত তাকে তৎক্ষণাৎ খুন করত। এইভাবে সে এতদিন নিজেকে বাঁচে। এই ভাটিয়াটা সম্ভবত ডাক্তারের দালাল ছিল, হয়তো তারই মারফত বাজারে কোকেন সরবরাহ হতো। এটা আমার অনুমান ঠিক নাও হতে পারে। সেদিন রাত্রে সে ডাক্তারের কাছে এসেছিল কোনো কারণে তাদের মধ্যে মনোমালিন্য হয়। হয়তো লোকটা ডাক্তারকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করে, পুলিশের ভয় দেখায়। তারপরে যে কে সেই বাড়ি থেকে বেরিয়েছে অমনি ডাক্তারও পিছন পিছন গিয়ে তাকে শেষ করে দেয়। অশ্বিনীবাবু নিজের জানলা থেকে এই দৃশ্য দেখতে পেলেন এবং ওর নির্বুদ্ধিতার বসে সে কথা ডাক্তারকেই বলতে গেলেন। তার কি উদ্দেশ্য ছিল জানি না। তিনি ডাক্তারের কাছে উপকৃত ছিলেন, তাই হয়তো তাকে সাবধান করে দিতে চাই। অল হলো কিন্তু তার ঠিক উল্টো। ডাক্তারের চোখে তার আর বেঁচে থাকবার অধিকার রইল না। সেই রাত্রেই অন্য সময় যখন তিনি ঘর থেকে বেরোবার উপক্রম করলেন অমনি সাক্ষাৎ জম তার সামনে এসে দাঁড়াল। আমাকে ডাক্তার গোড়ায় সন্দেহ করলো কিনা তা বলতে পারি না, কিন্তু যখন আমি পুলিশকে বললুম যে এই জানলাটা অশ্বিনী কুমারের মৃত্যুর কারণ, তখন সে বুঝলে আমি কিছু কিছু আন্দাজ করছি। সুতরাং আমারও ইহলোক ত্যাগ করবার খাঁটি অধিকার জন্মালো। কিন্তু ইহলোক ত্যাগ করার জন্য আমি একেবারে ব্যগ্র ছিলাম না, তাই অত্যন্ত সাবধানে দিন কাটাতে লাগে। তারপর পুলিশ এক মস্ত বোকামি করে বসে আমাকে গ্রেফতার করল। যা হোক, কমিশনার সাহেব এসে আমাকে খালাস করলেন। আমি আবার মেসে ফিরে। ডাক্তার যখন স্থির বুঝলো যে আমি গোয়েন্দা, কিন্তু সে ভাব গোপন করে আমাকে রাত্রের জন্য মেসে থাকতে দিয়ে ভারী উপরটা দেখিয়ে দিলেন। উদারতার আড়ালে একটি মাত্র উদ্দেশ্য ছিল কোন রকমে আমাকে খুন করা, কারণ তার বিষয়ে আমি যত কথা জানতাম এত কথা আর কেউ জানত না। ডাক্তারের বিরুদ্ধে তখনও পর্যন্ত কিন্তু সত্যিকারের কোনো প্রমাণও ছিল না। অবশ্য তার ঘর খানাতল্লাশি করে কোকেন বার করে তাকে জেলে দেওয়া যেতে পারত, কিন্তু সে যে একটা নিষ্ঠুর খুনি একথা কোনো আদালতে প্রমাণ করত না।
তাই আমিও তাকে প্রলোভন দেখাতে শুরু করলাম। দরজার তালার পেরেক ফেলে দিয়ে আমি সেটাকে খারাপ করে দিলাম। ডাক্তার খবর পেয়ে মনে মনে উল্লাসিত হয়ে উঠল। আমরা রাত্রে দরজা বন্ধ করে শুতে পারবো না। তারপর আমরা দুজন যখন ঔষধ নিতে গেলাম তখন সে সাক্ষাৎ স্বর্গে হাত পেল। আমাদের দুজনকে দুপুরিয়া গুঁড়ো মরফিয়া দিয়ে ভাবলে আমরা তাই খেয়ে ঘুমিয়ে পড়ব। সে নিদ্রায় মহানিদ্রায় পরিণত হলে জানতে পারবো না। তারপরেই ব্যাগ করে এসে ফাঁদে পা দিলেন। আর আমি বললাম, এখন উঠলাম ভাই, তুমি বোধহয় উপস্থিত ওদিকে যাচ্ছ না? না। তুমি কি বাসায় যাচ্ছ? হ্যাঁ। কেন? বা কেন আবার বাসায় যেতে হবে না? আমি বলছিলাম কি, ও বাসা তো তোমাকে ছাড়তেই হবে। তা আমার এখানে এলে হতো না? এ বাসাটা নেহাত মন্দ নয়। আমি খানিক চুপ করিয়ে থেকে বললাম, প্রতিদান দিচ্ছ বুঝি? ব্যোমকেশ আমার কাঁধে হাত রেখে বলল, না ভাই, প্রতিদান নয়। মনে হচ্ছে তোমার সঙ্গে এক জায়গায় না থাকলে আর মন টিকবে না। এই কদিনই কেমন একটা বদ অভ্যেস জন্মে গেছে। সত্যি বলছো? সত্যিই বলছি। তবে তুমি থেকো, আমি জিনিসপত্রগুলো নিয়ে আসি। ব্যোমকেশ প্রফুল্ল মুখে বলল, হ্যাঁ, সেই সঙ্গে আমার জিনিসপত্রগুলো আনতে ভুলো না যেন। বাইরে দরজার কড়া নড়ল। ব্যোমকেশ ডাকলো, দরজা খোলা আছে, ভেতরে আসতে পারেন। দরজা ঠেলে একজন মাঝবয়সী মোটা গড়নের ভদ্রলোক ঢুকলেন। হাতের উপর মুঠিযুক্ত মোটা বেতের লাঠি, গায়ে কালো আলপাকার গলাবদ্ধ কোট, কোমরে কুচকানো থান, চোখে মোটা কাঁচের চশমা। দেখে মনে হচ্ছিল কেশব সেন বাল্যবন্ধু যদি কনস্টেবল না হয়ে স্কুল মাস্টার হতেন তাহলে এমন হতেন। তিনি ঢুকেই ব্যোমকেশকে বললেন, আপনি কি ব্যোমকেশ বাবু? ব্যোমকেশ মাথা নাড়ল, আগে হ্যাঁ। ভদ্রলোক বললেন, আমার নাম সত্যময় চক্রবর্তী, বাড়ি গড়িয়াহাটে। আমি অবসরপ্রাপ্ত পোস্টমাস্টার। এখন একটুখানি ওই জমি জমা দেখাশোনা করি, আর একটা বাগান বাড়ি আছে, ওটা ঘুরে বেড়াই। মফস্বলেই কেটে যায় এই আর কি। আর সকালে হঠাৎ কলকাতা আসতে হলো। আর যে ব্যাপারটার জন্য আসতে হলো। ব্যোমকেশ বলল, বসুন, কি ব্যাপার বলুন। ভদ্রলোক ঘড়ি খুলে এক ঝলক দেখে বললেন, আপনার কাছে এক আশ্চর্য কাণ্ডের কথা বলতে এসেছি। জানি না আপনি কি বোঝেন বা মানেন, তবে আমি নিজের চোখে যা দেখেছি তা ভুল হওয়ার নয়। আমি কৌতূহলী হয়ে সামনে গিয়ে বসলাম। ব্যোমকেশও খানিকটা গভীর হয়ে বলল, শুনছি, খুলে বলুন প্রথম থেকে। সত্যময় বাবু বললেন, ঘটনাটা ঘটেছে 3 দিন আগে। আমি তখন আমার কৃষ্ণনগরের বাড়িতে ছিলাম। ওখানে একটা পুরনো দোতলা কাঠের বাড়ি আছে, সেই আমার বাগান বাড়ি। ভেতরে একরকম ভূতের বাড়ির মতো পরিবেশটা, চারপাশে বড় বড় গাছগাছালি, ঝিঝি পোকার আওয়াজ। আমি সাধারণত সেখানেই থাকি, কারণ আমার মেজাজে ভালো লাগে। ঘটনার দিন সন্ধেবেলায় আমি আমার ঘরে বসেছিলাম। হঠাৎ দেখি আমার দেওয়ালে টাঙানো ঘড়িটা একা একা খুলে মাটিতে পড়ে গেল। কিন্তু আশ্চর্য হলো এই যে ঘড়িটা পড়ে ভাঙেনি, বরং আমি স্পষ্ট দেখলাম আর শুনলামও যেন কেউ একবার জোরে হাসলো।
আমি আর ব্যোমকেশ একে অন্যের দিকে তাকালাম। সত্যময় বাবু একটু থেমে জল খেলেন, তারপর আবার বললেন, আমি তো ভয় পেয়ে গেলাম। আমি একা বাড়িতে থাকি, বাড়িটা পুরনো, চারপাশের লোকজন তেমন নেই। আমি সঙ্গে সঙ্গে টেবিলের উপর রাখা একটা লাঠি নিয়ে বারান্দায় বেরোলাম। আলো জ্বলছিল, সবকিছু পরিষ্কার দেখা যাচ্ছিল, কিন্তু কোথাও কেউ নেই। আমি আবার ঘরে ঢুকে ঘড়িটা তুলে টেবিলে রাখলাম। ঠিক তখনই খেয়াল করলাম ঘড়িটার কাঁটা নড়ছে না, ঠিক যেন ঘড়িটা থেমে গেছে। সময়টা ছিল সন্ধে 7:04। ঠিক এই সময়টাতেই ঘড়িটা পড়েছিল। ব্যোমকেশ কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো, ঘড়িটা কি খুব পুরনো? হ্যাঁ, প্রায় ওই ধরুন না 25 বছরের পুরনো। আমি আমার বাবার কাছ থেকে পেয়েছি। একটা অদ্ভুত ধরনের কাঠের তৈরি ঘড়ি, জার্মানে তৈরি হয়েছে সেটি। আমি জিজ্ঞেস করলাম, তারপর? সত্যময় বাবু বললেন, রাতটা কোনো রকমে কেটে গেল, কিন্তু পরদিন সকালে আবার একটা অদ্ভুত ঘটনা ঘটল। আমি বারান্দায় দাঁড়িয়ে আছি, বাগান দেখছিলাম। হঠাৎ শুনি ঘরের ভেতরে কিছু একটা পড়ে যাওয়ার শব্দ। দৌড়ে গিয়ে দেখি টেবিলের উপর রাখা সেই ঘড়িটা আবার মেঝেতে পড়ে আছে, কিন্তু ঘড়ির নিচে এবার একটা ছোট কাগজের টুকরো, সাদা কাগজে লাল কালিতে লেখা, 3য় দিন মৃত্যুদণ্ড। ব্যাস, তখনই স্থির করলাম কলকাতায় এসে ব্যোমকেশবাবুর সঙ্গে দেখা করতেই হবে। ব্যোমকেশ এবার একটু সোজা হয়ে বসলো। ওর চোখে সেই পরিচিত আলোটা ফুটে উঠেছে, যেটা আমি ভালো করে চিনি। সে আলো মানেই রহস্য তাকে টানছে। ব্যোমকেশ জিজ্ঞেস করলো, আপনি কি কাউকে সন্দেহ করেন? যেমন ধরুন শত্রু, প্রতিবেশী বা পরিচিত কেউ? সত্যময় বাবু মাথা নাড়লেন, না, এমন কেউ নেই। আমার জীবনে শত্রু বলতে কেউ নেই। আমি একা থাকি, আত্মীয় স্বজনদের সঙ্গে তেমন যোগাযোগ নেই। একজন চাকর আছে, নাম গোপাল, ও অনেক বছর ধরে আছে, বিশ্বাসযোগ্য বেশ। ব্যোমকেশ বলল, ঘড়িটার লেখা যে কালি দিয়ে ছিল, সেই নোটটা কি এখনো আছে? একবার দেখতে পারি? সত্যময় বাবু কোটের পকেট থেকে সেই কাগজটা বার করলেন। ব্যোমকেশ সেটা হাতে নিয়ে ভালো করে দেখল। কালি শুকিয়ে গেছে, কিন্তু স্পষ্ট লেখা, 3য় দিন মৃত্যুদণ্ড। আমি হঠাৎ বললাম, আজ তাহলে 3য় দিন? সত্যময় বাবু বললেন, আজ। তাই সকাল সকাল চলে এলাম। আর ভাবলাম যতই আজও হোক, যদি কোনো বিপদ থাকে সেটা এড়ানোর দরকার। ব্যোমকেশ কাগজটা আবার টেবিলে রেখে বলল, আপনার ঘড়ি আর কাগজ দুটোই নিয়ে যাব আমি। আপনি আজ রাতে আমার ঘরেই থাকুন, কাল আমরা একসাথে কৃষ্ণনগর যাব। সত্যময় বাবু কিছুক্ষণ ভেবে রাজি হলেন। বেশ, থাকাই যায়। ব্যোমকেশ হালকা গলায় বলল, আজ রাতে আশা করি কারোর মৃত্যু হবে না, অন্তত আপনার নয়। পরদিন সকাল হলে আমরা 3 জনে সত্যময় বাবুর বাড়ি কৃষ্ণনগরে ট্রেনে করে পৌঁছালাম। স্টেশন থেকে ঘোড়া গাড়ি নিয়ে আমরা সত্যময় বাবুর বাগান বাড়িতে পৌঁছালাম। জায়গাটা বেশ সুন্দর, কিন্তু বাড়িটা দেখে সত্যি গা ছমছম করতে লাগলো। চারদিকে ঝোপঝাড়, পুরনো কাঠের তৈরি দোতলা বাড়ি, আর সেই নীরব পরিবেশ
যেন কিছু একটা লুকিয়ে আছে। বাড়ির ভেতরে ঢুকে ব্যোমকেশ চারদিকটা খুঁটিয়ে দেখতে লাগলো। সে জানলা, দরজা, ঘড়ির টাঙানো জায়গা সব খুঁটিয়ে দেখলো। তারপর ঘড়িটা হাতে নিয়ে বলল, ঘড়িটা যতটা সোজা মনে হচ্ছে ততটা নয়, এর ভেতরে কিছু একটা আছে, বুঝলে অজিত? আমি বললাম, মানে? ব্যোমকেশ একটু হেসে বলল, রহস্য খুব সূক্ষ্ম কিন্তু বিপজ্জনক। এরপর আমরা ছাদে উঠলাম। ছাদের উপর থেকে পুরো বাগানটা দেখা যায়। ব্যোমকেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে চারপাশে পর্যবেক্ষণ করছিল। হঠাৎ ব্যোমকেশ বলল, আপনার চাকর গোপালকে ডেকে আনুন তো। গোপাল এসে সেলাম ঠুকল। ব্যোমকেশ কিছু সাধারণ প্রশ্ন করল তাকে। বাড়িতে আসতো কেউ? সত্যময় বাবুর সঙ্গে কারোর ঝামেলা হয়েছে? কেউ ঘড়ি ছুঁয়েছিল? তুমি এসব কিছু জানো গোকুল? গোপাল কিছুই সন্দেহজনক বলল না, তবে ব্যোমকেশ তার কথার ভেতর থেকে একটা কিছু খুঁজে পেল। ওর চোখে আবার সেই গম্ভীর মনোযোগের ভাবটা ফুটে উঠল। শেষে সে বলল, আজ রাত্রে আমরা এখানেই থাকব। আমি দেখতে চাই তৃতীয় দিনটা ঠিক কি ঘটে। সত্যময় বাবু একটু শঙ্কিত হয়ে বললেন, আসলে আমি একটু ভয় পাচ্ছি, জানেন তো। ব্যোমকেশ বলল, ভয় পাবেন না, আজ রাতে কিছু হলে আমি তো সঙ্গে আছি, আপনি ভয় পাবেন না, নিশ্চিন্ত থাকুন। সেদিন রাতটা ছিল সত্যি অস্বাভাবিক। আমরা তিনজনই ডাইনিং রুমে খাওয়া দাওয়া সেরে বাড়িটা এতটাই নিঃশব্দ হয়ে যায়, ভয়ানক যে ঘড়ির কাঁটাটার শব্দও খুব স্পষ্ট শোনা যাচ্ছিল। সত্যময়বাবু ঘন ঘন ঘড়ি দেখছিলেন, বারবারই চিন্তিত হয়ে বলছিলেন, আজ তৃতীয় দিন, কিছু একটা যেন না ঘটে। আমার খুব ভয় লাগছে ব্যোমকেশবাবু। ব্যোমকেশ শান্ত স্বরে বলল, আপনি নিশ্চিন্তে থাকুন, আমি কোনো অশরীরী শক্তির বিশ্বাসী নই, কিন্তু বিশ্বাস করি মানুষের মাথায় খুব চতুর পদ্ধতিতে ভয় ঢোকানো যায়। এই খেলাটা কেউ খেলছে আপনার সঙ্গে, আপনি একদম নিশ্চিন্ত থাকুন, কোনো ভয় পাবেন না, আমি আপনার সঙ্গে রয়েছি। রাত তখন 12টা ছুঁইছি। হঠাৎ একটা শব্দ হলো, টুক করে কিছু পড়ে যাওয়ার শব্দ। আমরা তিনজনেই চমকে উঠলাম। সঙ্গে সঙ্গে ব্যোমকেশ লণ্ঠন হাতে নিয়ে ছুটে গেল সেই ঘরের দিকে যেখান থেকে শব্দটা এসেছে। দরজা খুলে দেখি ঘড়িটা আবার পড়ে আছে মেঝেতে, আর ঠিক পাশেই আর একটা কাগজের টুকরো। সাদা কাগজে এবার লেখা সময় শেষ। সত্যময়বাবু তখন কাঁপছেন প্রায়, বললেন, আমি বলেছিলাম কিছু একটা ঘটবে, আমার এটা আশঙ্কা ছিল কিছু একটা ঘটবে বলে, আর এটাই হচ্ছে, দেখুন ব্যোমকেশবাবু। ব্যোমকেশ ঝুঁকে ঘড়িটা হাতে নিল। ঘড়ির কাঁটা আবার থেমে গেছে। একই সময় রাত 12টা 1 মিনিট। ব্যোমকেশ এবার একটা ছোট্ট স্ক্রুড্রাইভার বার করে ঘড়ির পিছনে কভার খুলল। আমি ওর পাশে দাঁড়িয়ে চুপচাপ দেখছিলাম। ভেতরটা খুলতেই বেরিয়ে এলো একটা পাতলা কাঁচের টুকরো। ব্যোমকেশ সেটা তুলে তারপর বলল, এই ঘড়িটার ভেতরে একটা বিশেষ লেন্স লাগানো ছিল। কাঁচটা দিয়ে বাইরের থেকে ঘড়িতে কিছু ঢোকানো সম্ভব, যেটা বাইরে থেকে চোখে পড়ে না। এই লেন্স দিয়ে ঘড়ির পিছনে ফাঁক দিয়ে কাগজ ঢোকানো হয়েছে। খুব নিখুঁত পরিকল্পনা, যে করেছে তার বুদ্ধি প্রায় অসাধারণ বলতে হয়। আমি বিস্মিত হয়ে বললাম, মানে কেউ চুপচাপ এসে এই কাজটা করেছে? ব্যোমকেশ এসে বলল, না, বরং সে আগে থেকেই ঘড়িতে ব্যবস্থা করে রেখেছিল, যাতে ঘড়ি নিজে থেকেই এই বার্তাগুলো ফেলতে পারে। সত্যময় বাবু ফ্যাকাশে মুখে বললেন, কিন্তু
কেন? কে এমন করলো? ব্যোমকেশ শান্তভাবে বলল, কাল সকালে সব পরিষ্কার হয়ে যাবে। আপাতত আপনি নিশ্চিন্তে ঘুমান। পরের দিন সকালে আমরা সবাই উঠে বসি একসাথে। ব্যোমকেশ তখন পুরোপুরি নিশ্চিন্ত, যেন সব রহস্য তার কাছে পরিষ্কার। সত্যময়বাবু তখনও একটু আকাঙ্ক্ষিত হয়ে বললেন, ব্যোমকেশবাবু, আপনি কিছু জানতে পেরেছেন? ব্যোমকেশ বলল, হ্যাঁ, আমি জানতে পেরেছি কে এই নাটকের পরিচালক। সে মুখ ফিরিয়ে বলল, গোপাল, তোমাকে কিছু প্রশ্ন করতে চাই, সত্য কথা বল, বুঝলে? গোপাল ঘাবড়ে গেল, বলল, হ্যাঁ বাবু, আমি কি করেছি? ব্যোমকেশ বলল, ঘড়িটা তুমি গত 3 মাসে 3 বার সারাই করে গেছো, ঠিক? গোপাল মুখ নামিয়ে বলল, জি হ্যাঁ, ঘড়ি থেমে যাচ্ছিল তো। তুমি কি ঘড়িটার ভেতরে এই কাঁচের টুকরোটা বসেছিলে? গোপাল তখন আর লুকাতে পারল না, হঠাৎ পায়ের কাছে পড়ে গিয়ে কেঁদে ফেলল। ক্ষমা করে দিন বাবু, আমার দোষ হয়েছে, আমি আর করব না বাবু, আমার দোষ হয়েছে, আমায় ছেড়ে দিন বাবু। সত্যময় বাবু চমকে উঠলেন। গোপাল, তুই তুই কিন্তু কেন, কিসের জন্য এটা করলি গোপাল? গোপাল কান্নারত অবস্থায় বলল, আমি কিছু চুরি করেছিলাম বাড়ি থেকে বাবু, ছোটখাটো জিনিস, কিন্তু আপনি কিছু ধরতে পারতেন না। হঠাৎ ভাবলাম ভয় ধরালে আপনি বাড়ি ছেড়ে দেবেন, তাতে আমার সুবিধা হয়, তাই ঘড়িতে এই ফাঁকিটা বসাই। আজ রাত্রির বেলায় সেই কাগজগুলো ঢুকিয়ে দিতাম, ভেবেছিলাম ভূতের ভয় পেলে আপনি চলে যাবেন। ব্যোমকেশ হালকা হেসে বলল, সেই জন্য 3য় দিন মৃত্যুদণ্ড। কিন্তু আসলে কেউ মরেনি, শুধু আপনি চাইলেন বাড়ির মালিক পালিয়ে যায়। সত্যময় বাবু থমথমে মুখে গোপালের দিকে চাইলেন, বললেন, তোকে এত বিশ্বাস করেছিলাম, আর তুই কিনা সেই বিশ্বাসের এই ফল দিলি। চলে যা আমার বাড়ি থেকে জানোয়ার, একদম বেরিয়ে যা, আর কোনোদিনও এই বাড়ির সামনে আসবি না, এই বলে দিলুম। গেট আউট। গোপাল মুখ নিচু করে চলে গেল। ব্যোমকেশ একটু পরে বলল, চুরি ধরা না পড়লে ভয় দেখানোর রাস্তা বেছে নেওয়া সহজ, কিন্তু একটা কথা বলুন, এই পুরো ব্যাপারটা না ঘটলে আমি এমন চমৎকার পুরনো ঘড়ির রহস্য ধরতে পারতাম। আমি হেসে ফেললাম। সত্যময় বাবু একটু হাসলেন, তারপর বললেন, আপনি না থাকলে আমি সত্যিই বিশ্বাস করতাম ভূতের ঘড়ি ফেলে দেওয়া হয়। ব্যোমকেশ মৃদু হেসে বলল, ভূতের থেকেও ভয়ঙ্কর হচ্ছে মানুষের অত্যাধিক লোভ। আমরা সবাই তখন কিছুটা হালকা অনুভব করছিলাম, কিন্তু সত্যময় বাবু যেন হঠাৎ কিছু মনে করে উঠলেন। তিনি খাটের তলা থেকে একটা ছোট বাক্স বার করলেন, তারপর বললেন, ব্যোমকেশ বাবু, একটা জিনিস দেখাই আপনাকে, আমার বাবা রেখে যাওয়ার বহু পুরনো জিনিস, একটা সোনার ছুরি, এই ঘড়ির মতোই প্রাচীন আর অদ্ভুত কারুকার্য। অনেকে দেখতে চেয়েছিল, কিন্তু আমি দেখাতে পারিনি, আমার সাহসে কুলায়নি। ব্যোমকেশ ছুরিটা হাতে নিয়ে কিছুক্ষণ নিরীক্ষণ করে চোখে একটা চিন্তার রেখা ফুটে উঠল। চমৎকার, এর গায়ে যে ছাঁদটা আছে এটা খুব দুর্লভ, যে কোনো চোরেকে দেখলে হাত গুটিয়ে রাখতে পারবেন না। সত্যময় বাবু একটু হেসে বললেন, ভাবলাম আপনাকে দেখিয়ে রাখি, আপনি থাকলে অত্যন্ত নিশ্চিন্ত হয়ে থাকবে, জিনিসটা নিরাপদও থাকবে বই। তারপর আমরা সকলে কলকাতার উদ্দেশ্যে রওনা দিই।
3 দিন বাদে কলকাতার সেই সকালে ব্যোমকেশের ঘরটা একটা অস্বস্তিকর নিঃশব্দতা নেমে এসেছিল। আমি তখন চায়ের কাপ হাতে পত্রিকার পাতায় চোখ বলিয়েছিলাম। হঠাৎই চোখ আটকে গেল একটা সংবাদে। ব্যোমকেশ! আমি চেঁচিয়ে উঠলাম। ব্যোমকেশ আমার হাত থেকে পত্রিকাটা নিয়ে পড়ল। কৃষ্ণনগরে অবসরপ্রাপ্ত পোস্টমাস্টার সত্যময় চক্রবর্তীর রহস্য মৃত্যু। বাড়ির জানলা ভাঙা অবস্থা পাওয়া গেছে, ঘরে লকার ভাঙা, সোনার প্রাচীন ছুরি নিখোঁজ। ঘরে নিঃশব্দতা নেমে এলো। আমি শব্দ হয়ে ব্যোমকেশের মুখের দিকে তাকালাম। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে ব্যোমকেশ বলল, লোভ ছিল সেই সোনার ছুরির প্রতি। অজিত, সত্যময় বাবু যদি ওটা আমাদের না দেখাতেন, হয়তো এই হত্যা হতো না। এই মৃত্যুর কোনো হঠাৎ ঘটনা নয়, এটা একটা গভীর ষড়যন্ত্রের শুরু। তুমি কি বলছো? খুন? খুন আর শুধু চুরি নয়, এটা প্ল্যান করা। এখনই রওনা দিতে হবে অজিত। সেই মুহূর্তে আমাদের রুটিনের ছন্দ কেটে গেল। কিছুক্ষণের মধ্যেই আমরা কৃষ্ণনগরগামী ট্রেনে জানলার পাশে বসে ভাবছিলাম, এই কেসটার আগে সেই গড়ির রহস্য থেকে কতটা জটিল হতে চলেছে। কৃষ্ণনগরের বাগান বাড়িতে পৌঁছে আমরা প্রথমে থানায় গেলাম। অফিসার ইনচার্জ আমাদের দেখে চমকে উঠলেন। ব্যোমকেশের পরিচিতি জানার পর তিনি খোলামেলা গলায় বললেন, ব্যোমকেশ বাবু, ঘটনাটা খুব অদ্ভুত। জানলা ভাঙা, আলমারি ভাঙা, তবে ঘরের ভেতর খুব একটা ওলট পালট হয়নি। চুরি হয়েছে একটাই জিনিস, সেই পুরনো ছুরি। ব্যোমকেশ বলল, ময়না তদন্তের রিপোর্ট আর আপনাদের সব পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা কি? প্রাথমিক রিপোর্ট অনুযায়ী গলায় চাপ দেওয়া হয়েছে, সম্ভবত গলা টিপে হত্যা। রাতে কেউ ঢুকেছিল। জানালার কাঁচ ভাঙা, কিন্তু আশ্চর্য কোনো চিৎকার বা আত্মরক্ষার চিহ্ন নেই। ব্যোমকেশ গম্ভীর হয়ে বলল, তবে ঘরটা আগে থেকে দেখে নিতে চাই। একবার নিজে জায়গাটা না দেখলে কিছু বলা যাচ্ছে না। পুরনো সেই কাঠের দোতলা বাড়িটা যেন মৃত্যুর পর আরো বেশি ছায়াময় হয়ে উঠেছে। চারিদিকে নিঃশব্দ, বাতাসে একটা চাপ, গন্ধ, ভয় আর রহস্যের মিশেল। ঘরের ভেতরে ঢুকেই ব্যোমকেশ চারদিক দেখে নিতে লাগলো। আলমারির পিছনের ফাঁক, জানলার শিক, খাটের তলা, সবকিছু। হঠাৎ সে একটা কাপড়ের টুকরো তুলে নিল। এটা? আমি জিজ্ঞেস করলাম। রেশমের কাপড়, জামিদ আমার অংশ। সত্যময় বাবু এরকম কিছু পড়তেন না? তবে খনি? ব্যোমকেশ মাথা নাড়ল। সম্ভব, তবে আরো কিছু ক্লু দরকার অজিত। ঠিক তখনই দরজার কড়া নড়ল। এক তরুণ, স্মার্ট, পরিপাটি পোশাক পরা, সোনালি ফ্রেমের চশমা, নিজেই পরিচয় দিল। আমি সুজয় চক্রবর্তী, কাকার মৃত্যুর খবর পেয়ে এসেছি। ব্যোমকেশ কিছু প্রশ্ন করল। কাকার সঙ্গে আপনার যোগাযোগ ছিল? চুরির কথা জানতেন কি? সুজয় বলল, আমি জানতাম না যে কাকার কাছে এত মূল্যবান কিছু ছিল। তবে উনি আমাকে খুব ভালোবাসতেন, নিজের জমি জমা আমার নাম করে দেবেন বলেছেন। ব্যোমকেশ একটু থেমে বলল, আপনি কি আজ রাতে এখানেই থাকবেন? সুজয় একটু থতমত খেয়ে বলল, থাকতে পারি। কেন বলুন তো? না, কিছু না। দেখছিলাম কেউ কাকার উত্তরাধিকারী দাবি করে কিনা।
ঘরের একটা সিন্দুকের নিচে খুঁজে পাওয়া গেল গোপন খাঁচা। ভেতরে কিছু দলিলপত্র আর একটা খাম, যার গায়ে লেখা গোপনীয়, আমার মৃত্যুর পরে খেলা হবে। চিঠিতে সত্যময় বাবু নিজেই লিখেছেন, আমার মৃত্যুর পর যদি কিছু অস্বাভাবিক ঘটে, জানবে আমার প্রিয়জনের হাতেই তা হয়েছে। আমার বিশ্বাস ব্যোমকেশবাবু সব বুঝবেন। আমি স্তব্ধ। ব্যোমকেশ বলল, এই কেসটা এখন সত্যিই ব্যক্তিগত হয়ে উঠেছে অজিত। এটা একটা খুন না, বিশ্বাসঘাতকতার ঘটনা। রাতের আধারে ব্যোমকেশ একটা ফাঁক পাতল। ঘরে কাঁচ ফেলে আলো নেভানো অবস্থায় কিছু ক্লু রেখে আমরা অপেক্ষা করতে লাগলাম। রাত গড়ালো ঠিক 2টোয়। একটা ছায়াময় চলাচল। কেউ ঘরে ঢুকলো চুপি চুপি। হঠাৎ আলো জ্বেলে উঠল। ব্যোমকেশের সামনে লোকটা থেমে গেল। সুজয়, আপনি? আমি চেঁচিয়ে উঠলাম। সুজয় বলল, আমি শুধু কাকের কাগজপত্র খুঁজছিলাম। ব্যোমকেশ বলল, আপনার প্রায় গ্লাস কাঁচের দাগ, জামার ছেঁড়া অংশ এইখানেই পড়েছিল। কাগজের লেখাও আপনার হাতের লেখা। সুজয় চুপ। তারপর বলল, হ্যাঁ, আমি চেয়েছিলাম জমিয়ার চুরি আমার হোক। কাকা তা দিতেন না, বুঝতেই পারতেন না এই পথ নিয়েছিলাম, তাই মৃত্যুটা দুর্ঘটনা ছিল, আমি খুন করিনি। আমি জানতামও না, ওটা একটা অ্যাক্সিডেন্ট। থানায় সব প্রমাণ জমা পড়ল। সুজয় স্বীকার করলো জমির দলিলে স্কুলের নামে দান হলো। এই পুরনো ছুরিটা আবার সরকারি জাদুঘরে গেল। কলকাতায় ফিরে ব্যোমকেশ বলল, ছুরি শুধু একখানা ধাতব বস্তু নয় অজিত, ছুরিটা একটা মানসিক অস্ত্র। মানুষ বিশ্বাস ভাঙে যখন, সেই ছুরি হৃদয়ে বেঁধে যায়। আজকের মতো গল্প এখানে শেষ, তবে কিন্তু পরের সপ্তাহে আবার আসবো একটি নতুন গল্প নিয়ে। হতে পারে তা থাকবে রহস্যে মোড়া, বা কোনো হাড়হিম করা ভৌতিক গল্প, অথবা কোনো মিষ্টি প্রেমের গল্প। কি আগ্রহ হচ্ছে জানার জন্য? কিন্তু জানতে হলে যে গল্প স্রোতের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দিতে হবে চট করে। ডান, এক্ষুনি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অলে সেট করে রাখুন, না হলে কিন্তু ঠকবেন।